আমি বলবো নতুনভাবে না, সঠিকভাবে লেখা। যখন রাষ্ট্রীয় হিরো বনে যায় তখন আসলে কভারেজ দিতে বাধ্য হয়। একটা দানবীয় রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদের আসলে কি ধরনের ভূমিকা ছিল? তিনি দাবি করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার একটি উচ্চতর মাদ্রাসা হচ্ছে, মানুষ দেখলে বলবে আল্লাহ আপনি হুজুর মানুষ হয়ে খারাপ কাজটা করছেন, আপনি এটা করতে পারেন না। সাজ্জাদের কন্ট্রিবিউশন টু সাম এক্সটেন্ট তন্নির চাইতে অনেক বেশি। ইতোমধ্যেই সাজ্জাদের নিজস্ব গবেষণা এবং প্রকাশনা গ্রন্থের সংখ্যা 25-এর উপরে। জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে দমিয়ে রাখা হয়েছে। আমি একজন ইসলামপন্থী দৃষ্টিকোণ থেকে আমি জেন্ডার প্রশ্নটাকে কিভাবে ডিল করছি, আমরা সব কিছু ওভারকাম করে ইসলাম পন্থার বিজয় পতাকা উড়াতে সক্ষম হব নিশ্চয়ই। আসসালামু আলাইকুম। ইনোভা টক্সের আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, বরাবরের মতোই আমাদের সাথে আজকে একজন অতিথি উপস্থিত আছেন। আজকে স্টুডিওতে আমাদের সাথে কথা বলবেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের পিএইচডি গবেষক মাহাদি হাসান। তিনি একজন গবেষক, বিতার্কিক এবং একাডেমিশিয়ান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একজন শিক্ষকও। আমরা ইনশাল্লাহ তার কাছ থেকে সমসাময়িক সময়ে এবং আমাদের বিগত সময়ে ইসলামপন্থীদের যে অবস্থান এবং ভবিষ্যতে আমরা কি ধরনের সমস্যা ফেস করতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকের এই শোয়ের শুরুতেই আপনার কাছ থেকে খুব সংক্ষিপ্তভাবে আপনার পরিচয় জানতে চাচ্ছি। খুবই সংক্ষিপ্ত, আপনার দেশের বাড়ি এবং আপনার পড়াশোনা। আমার সংক্ষিপ্ত পরিচয়, আমি নাম বলেছেন মাহাদি হাসান। আমার গ্রামের বাড়ি চাঁদপুরে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি আরবি বিভাগ থেকে। তারপর দেশের বাইরে ব্রুনাইতে একটা মাস্টার্স করেছি। 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে লেকচারার হিসেবে জয়েন করেছি। এরপর 2022 সালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছি। যুক্তরাষ্ট্রে একটা MA করেছি ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেইনে, এবং বর্তমানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে PhD করছি নিয়ার ইস্টার্ন ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচারস ডিপার্টমেন্টে। আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমরা অনেক দিকের আলোচনা করতে পারি, কিন্তু আজকে ইনশাল্লাহ আমরা সীমিত থাকবো একটা দিকে। সেটা হচ্ছে আসলে ক্যাম্পাসগুলোতে ইসলামপন্থী তরুণ সমাজে তাদের বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব, বিশেষ করে তাদের অতীতের যেই অবস্থা ছিল এবং 5 আগস্ট যে বিপ্লব হয়েছে সেই বিপ্লব পরবর্তী সময়ে আমাদের বর্তমান অবস্থা এবং আমরা কী ধরনের আশঙ্কা এবং কী ধরনের সুযোগগুলো আমাদের সামনে আসতে পারে, সেটা পজিটিভ নেগেটিভ সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যদি আমরা জানতে চাই যে আপনার কি মনে হয় যে 5 আগস্ট বা আমরা 36শে জুলাই যাকে বলছি, যে একটা নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছি সেটা ইসলামপন্থীদের লেন্স দিয়ে যদি আমরা দেখি তাহলে কতটুকু সফল বা বিফল? আপনাকে ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করার জন্য, এবং আমাদের আলোচনাটাও খুবই সমসাময়িক এবং খুব রিলেভেন্ট একটা ইস্যুতে যাচ্ছে। সফল এবং বিফল হওয়ার জন্য তো আসলে সময় দরকার। আমরা তো মাত্র 1 বছর পার করেছি, যদিও 1 বছরে আমরা খুব বেশি মেজার করার মতো প্যারামিটার আমাদের হাতে, বা আমি বলবো যে মানদণ্ড যেগুলো আছে এগুলোকে 1 বছর খুব যথেষ্ট সময় না মেজার করার জন্য। বাট স্টিল যতটুকু হয়েছে এর আলোকে আমরা হয়তো কথা বলতে পারি, বা আমাদের সফল বিফল সেটা নিয়ে যদি নাও বলি, অবস্থানগুলো ব্যাখ্যা করতে পারি যে আমরা আমাদের প্রত্যাশা কেমন ছিল, বা অতীতের অবস্থা কেমন ছিল, বর্তমানের অবস্থা কেমন, ভবিষ্যৎটা কেমন হতে পারে, এই জায়গাগুলো থেকে আমরা চিন্তা করতে পারি। বিশেষ করে আমরা বাংলাদেশের বাস্তবতায় ইসলামপন্থী যারা রয়েছে, আমি যদি শিক্ষার্থীদের লেন্স থেকে বলি, ইসলামপন্থী শিক্ষার্থী বা শিক্ষার্থীদের সংগঠন, তারপর ইসলামপন্থী শিক্ষক যারা ছিলেন, এরা আসলে দীর্ঘদিন ধরেই একটা জটিল পরিস্থিতি পার করে আসছিল। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে 16 বছর ধরে দীর্ঘ সময় ইসলামপন্থী শিক্ষার্থী সংগঠন এবং ইসলামপন্থী শিক্ষকরা যে কঠিন পরিস্থিতি পার করেছে, বা হচ্ছে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে, এটি আসলে অবর্ণনীয়। এবং আমরা বিভিন্ন সময় আলোচনা ইতিমধ্যে দেখেছি, ফ্যাসিজমের পতন হয়েছে, এবং 36 জুলাই বা 5 আগস্ট আমরা যাই বলি, জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে আসলে আমাদের এই সব জুলুম, অত্যাচার, নির্যাতন যা ইসলামপন্থীদেরকে সহ্য করতে হচ্ছে, এগুলোর আমরা দেখেছি যে এগুলো উঠে এসেছে, এবং বিভিন্ন বয়ানে বিভিন্নভাবে আমরা এগুলো জানতে পেরেছি, যেগুলো অনেক সময় মানুষ জানার সুযোগ পায়নি ইতোপূর্বে। তো এইরকম কঠিন পরিস্থিতি যেটি পার করে এসছে, এটি আসলে এখন কতটুকু আমরা ওভারকাম করতে পেরেছি, বা ভবিষ্যতে আমরা কতটুকু ভালো অবস্থানে থাকব। আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানী গ্রামসির ভাষায় বলি, যে হেজিমনির থিওরির কথা তিনি বলেছেন, যে এখানে আসলে শুধু ক্ষমতার দমন পীড়ন নয়, কালচারের একটা আধিপত্যও থাকে।
তো আমি বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর দিকে যদি তাকাই, বিশেষ করে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, একটা কালচারাল আধিপত্য শিক্ষার্থীদের। যেমন ধরেন ইসলামপন্থী শিক্ষার্থীরা যখন কোনো কাজ করতে যায়, ইসলামপন্থী শিক্ষার্থীরা যখন কোনো প্রোগ্রাম করতে যায়, কোনো কিছু উৎসব আয়োজন করতে যায়, তখন সেটাকে একরকম ধর্মীয় ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এবং সেটাকে একরকম একটি ধর্মীয় প্রোগ্রাম, ইসলামিক প্রোগ্রাম, এরকম একটা ট্যাগ লাগানো হয়। আবার দেখা যায় যে আমরা পশ্চিমা কোনো কালচারাল প্রোগ্রাম যদি ক্যাম্পাসে আয়োজন করতে চাই, অথবা শিক্ষার্থীরা ভারতীয় সাংস্কৃতিক বা হচ্ছে পশ্চিমা সাংস্কৃতিক কোনো প্রোগ্রাম, সেটাকে হচ্ছে মুক্ত মনা বা হচ্ছে বুদ্ধিভিত্তিক চর্চা বা হচ্ছে মুক্ত সংস্কৃতি চর্চা নামে এই ধরনের প্রোগ্রাম হিসেবে সেগুলোকে ওয়েলকাম করা হয়। তো ইসলামপন্থী শিক্ষার্থীরা মানে তাদেরকে ওয়েলকাম না করে বরং তাদেরকে দেখা যায় যে বরং আরও এটার ব্যাক পেতে হয় এবং প্রোগ্রাম আয়োজন করতে নানা বাধার সম্মুখীন হতে হয়। এছাড়া ইসলামপন্থীদের আপনি দেখবেন যে জুলাই বিপ্লব ইসলামপন্থীদের একটা বড় কন্ট্রিবিউশন ছিল, একটা বড় অবদান ছিল ইসলামপন্থী শিক্ষার্থীদের, ইসলামপন্থী শিক্ষকদের, কিংবা আমরা যদি এক কথায় বলি মাদ্রাসা শিক্ষার্থীদের, বা আমরা যারা বলি যে হুজুর শ্রেণী যারা রয়েছে, যাদেরকে আমরা হচ্ছে একটু মানে হচ্ছে পিছিয়ে পড়া সমাজ বা শ্রেণী মনে করি, তাদের যে কন্ট্রিবিউশন, তাদের যে অবদান, আমরা যদি সেই অবদানগুলোকে মিডিয়া কিভাবে হাজির করেছে, তাদের বয়ানকে মিডিয়া কতটুকু ফ্লোর দিয়েছে, কতটুকু কভারেজ দিয়েছে, এটার দিকে তাকালে দেখব যে ইসলামপন্থীদের বয়ান বা ইসলামপন্থীদের আলোচনাগুলোকে মিডিয়া কিন্তু আসলে যেভাবে ন্যারেটিভ তৈরি করা হয়, মিডিয়া যেভাবে ন্যারেটিভ ক্রিয়েট করে, হিস্ট্রি বানায়, হিস্ট্রি লিখে, সেই জায়গাতে ইসলামপন্থীদেরকে বা হচ্ছে ধর্মীয় সমাজকে, এদেরকে কিন্তু জায়গাটা কম দেয় এবং এদের জায়গাটা সংকুচিত করে ফেলে, যেটা আসলে মনে হয় যে আমরা এই হ্যাজিমনিক কনফ্লিক্টের এই জায়গাটা থেকে এখনও ওইভাবে মুক্তি পাইনি বা বের হয়ে আসতে পারিনি। এবং এইটা আসলে কতদিন নাগাদ আমরা বের হতে পারবো বা আমাদের আসলে এটার জন্য কী করা, আমাদের কিছু ভবিষ্যৎ বা আমাদের করণীয় কিছু কাজ রয়েছে, সেগুলো হয়তো আমরা ঠিকঠাক করতে পারলে আমাদের হয়তো এই জায়গাগুলো ওভারকাম করা সহজ হবে। কিছু বিষয় সেগুলো আমরা হয়তো সামনে আলোচনা করব, কিন্তু বর্তমান বাস্তবতায় আমি বলবো যে ডেফিনেটলি একটা কঠিন পরিস্থিতি থেকে আমরা উত্তীর্ণ হয়েছি, আমরা বেরিয়ে এসেছি, এটা আমাদের জন্য একটা ভালো দিক। এটার কিছু ইতিবাচক দিক রয়েছে, কিন্তু নেতিবাচক দিক রয়েছে। সামনে ভবিষ্যৎ আমাদের ঠিক করে দিবে আমরা আসলে কীভাবে এগুলোকে ডিল করি। যেভাবে আমাদের সুযোগকে ইউটিলাইজ করা দরকার, সময়কে ডিল করা দরকার, সেভাবে যদি আমরা ডিল করতে পারি দেন আমাদের ফিউচার ডেফিনেটলি ভালো কিছু হবে। আর যদি ডিল করতে না জানি তখন আমাদের হয়তো ভবিষ্যতে আরও সংকটের মুখোমুখি হওয়া লাগতে পারে। তো আমরা যদি আলোচনাটাকে একটু কনস্ট্রাক্ট করার জন্য এবং সার্কেলের মধ্যে বন্দি করার জন্য আমরা একটু ছোট পরিসরে আলোচনায় যাই, তাহলে আরও স্পেসিফিক হবে। সেটা হচ্ছে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেন্দ্রিক আলোচনায় যাই, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো একটা ইতিহাস আছে এবং আমরা সবাই জানি যে পূর্ববঙ্গের পিছিয়ে পড়া মানুষদের জন্য, মুসলিম সমাজের জন্য, বাঙালি মুসলমানদের জন্য এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। তো সেই জায়গায় এখন আমরা যদি দেখি যে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যেখানে ইসলামী মূল্যবোধ সম্পন্ন মানুষেরা সবসময় এখানে নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে, সেটা শুধুমাত্র শারীরিকভাবে বা মানসিকভাবে না, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা নির্যাতিত হয়েছে, বঞ্চিত হয়েছে, তারপরে তাদেরকে ডিহিউম্যানাইজ করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তো আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে আলোচনাটা করতে চাই আপনার সাথে, তাহলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস থেকে শুরু করতে পারি কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমরা ওইভাবে মোটা দাগে যাব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রতিষ্ঠার ইতিহাস বা পূর্ববঙ্গের আমাদের যে শিক্ষার্থীদের পড়াশোনার যে অবস্থা ছিল বা আমাদের যে প্রাণের দাবি ছিল একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সেটির বিস্তারিত আলোচনা আমরা আসলে অনেকভাবে শুনেছি এবং আমি অত ঐতিহাসিক আলোচনায় যাব না। আমি বলবো যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা আমাদের যে মুসলিম শিক্ষার্থীদের জন্য কিংবা আমাদের শিক্ষার্থীদের, যেমন আমরা যে সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছিলাম, পূর্ববঙ্গের শিক্ষার্থীদের জন্য যে সুযোগ সুবিধাগুলো ছিল না, সেগুলো এনশিওর করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যেই দাবিগুলো নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো কতটুকু আমরা পূরণ করতে পারছি বা আমরা কীভাবে মুসলিম শিক্ষার্থীদেরকে অ্যাকোমোডেট করছি, মুসলিম শিক্ষার্থীদের যেই ডিমান্ডগুলো সেগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করছি কিনা। যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সময়কাল থেকে ধরেন 1920 সালের পর থেকে নানা কাল, যেটি কলোনিয়াল পিরিয়ড থেকে যদি আমরা দেখি, 1947 পর্যন্ত একটা পরিস্থিতি ছিল, 47-এর পর আমরা পাকিস্তানের সাথে ছিলাম, পাকিস্তানের অধীনে আমাদের দীর্ঘ 71 সাল পর্যন্ত যেই সময়টা, সেই সময়ের পরিক্রমা একরকম ছিল। তারপর 70-এর দশক থেকে 70-80-র দশক,
90-এর দশক। আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাস্তবতায় আমরা স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় আসি। স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় 70-80 দশকটা বামপন্থী রাজনীতি বা হচ্ছে বামপন্থীরা বেশ বড়োভাবে প্রভাব বিস্তার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে। সেখানে ইসলামপন্থীরা ওইভাবে প্রভাব বিস্তার করার মতো কোনো ক্ষমতা বা হচ্ছে কোনো পাওয়ার আসলে হোল্ড করার মতো অবস্থানে ছিল না। তারপরে 90-এর দশকে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেই গণতান্ত্রিক আন্দোলনে দেখা যায় যে সব রকম শিক্ষার্থীরাই কন্ট্রিবিউট করেছে। ইসলামপন্থী শিক্ষার্থীদের কন্ট্রিবিউশন ছিল। ইসলামপন্থী শিক্ষার্থীদের কন্ট্রিবিউশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো মোটা দাগে রাষ্ট্রীয় সবগুলো আন্দোলনেই ছিল। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 66, 69 গণ অভ্যুত্থান, 70, 71 সব কিছু। পাশাপাশি 90-এর যেই গণতান্ত্রিক যে আন্দোলন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেও ইসলামপন্থী শিক্ষার্থীদের কন্ট্রিবিউশন বা অবদান ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে ইসলামপন্থীদের একক আইডেন্টিটি নিয়ে, ইসলামপন্থীদের রাজনীতি করার যেই কী বলে এটাকে, আইডেন্টিক্যাল লিগালাইজেশনের যেই প্রক্রিয়া বা যেই বিষয়টি থাকা দরকার ছিল, সেটির আসলে অ্যাবসেন্স ছিল মোটা দাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়। এবং এখনও পর্যন্ত এটিকে আমি বলি যে এটা ন্যান্সি ফ্রেজারের একটা থিওরি আছে, সেটা হচ্ছে কাউন্টার পাবলিক থিওরি। কাউন্টার পাবলিক থিওরি যেটা বলে সেটা হচ্ছে একটা প্রভাবশালী গোষ্ঠী থাকে সব কিছুতে, সব জায়গায়। দেশের একটা রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠী থাকে, কিংবা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে একটা প্রভাবশালী গোষ্ঠী থাকে। প্রভাবশালী গোষ্ঠীর পাশাপাশি কিছু ছোট ছোট বিকল্প গোষ্ঠী থাকে যারা ভয়েস রেজ করার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে। তো এদের ভয়েসগুলোকে আসলে এক্সক্লুডেড করে রাখা হয়। এদেরকে আসলে মূলধারার পাওয়ারের সাথে বা মূলধারার ভয়েসে এদেরকে ইনক্লুড করা হয় না, এদেরকে এক্সক্লুড করে রাখা হয়। তো ইসলামপন্থীদের রাজনীতিটাকে বা ইসলামপন্থী আইডেন্টিটিটাকে আসলে কাউন্টার পাবলিক অবস্থায় একরকম তৈরি করে রাখা হয়েছিল, যে মূলধারার ভয়েসের মধ্যে তাদেরকে না আনা, তাদেরকে এক্সক্লুড করে রাখা, এরকম একটা পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছিল, যেটি এখনও পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি দেখি, যে বিপ্লব পরবর্তী সময়ে ইসলামপন্থীদের জন্য রাজনৈতিক বুদ্ধিবৃত্তি চর্চা কিংবা হচ্ছে ইসলামপন্থীদের এই মুহূর্তে আইডেন্টিটি ক্রাইসিস আসলে উঠে যাওয়া দরকার ছিল, ইসলামপন্থীদের রাজনীতিতে নিজেদের বৈধ আইডেন্টিটি নিয়ে হাজির হওয়ার কথা ছিল। সেই সময় আমরা দেখি যে এখনও পর্যন্ত ইসলামপন্থীরা কি নিজেদের আমি একজন ইসলামপন্থী এই আইডেন্টিটি নিয়ে আমি রাজনীতিটা করতে পারবো কিনা, এই রাজনীতি আমি করতে পারছি কিনা, এরকম একটি প্রশ্ন এখনও কিন্তু আমাদের কাছে এটি স্পষ্ট নয়। আমরা এখনও পর্যন্ত এই বাস্তবতায় আসতে পারিনি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ইসলামপন্থী রাজনীতি এখন যেটি হচ্ছে গত 16 বছর 17 বছরে তারা যে অবস্থান পায়নি, তার চেয়ে অবশ্যই খুব ভালো অবস্থান এখন প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে, নিজেদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করার সুযোগ পাচ্ছে, কাজ করছে ইসলামপন্থী রাজনীতি দলগুলো, সংগঠনগুলো। স্টিল আমি ইসলামপন্থী এই লিগাল আইডেন্টিটিটা প্রকাশ করে ক্যাম্পাসের মধ্যে রাজনীতি করা বা রাজনীতিতে অংশগ্রহণ করা, এটি এখনও পর্যন্ত আমি বলবো যে পুরোপুরি চ্যালেঞ্জ ওভারকাম করেনি। তো এই জন্য আমি বলবো যে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে ইসলামপন্থী রাজনীতির আমাদের যে পরিমাণ কি বলে এটাকে অনুকূল পরিবেশ দরকার ছিল, সেটি কোনো কালে ওইভাবে ছিল না, এখনও নেই। আমরা চেষ্টা করছি, আমাদের কারো চেষ্টা করতে হবে এটি ওভারকাম করার, এবং মানে আমাদের ফেভারে অনুকূল পরিবেশ তৈরি করার জন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। আমরা বিগত বছরগুলো যদি দেখি যে ক্যাম্পাসে ইসলামোফোবিয়ার একটা এস্টাবলিশমেন্ট হয়েছে, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ইসলামপন্থী রাজনীতি যারা করতে চায় তাদের মধ্যেও এই প্রবণতা ঢুকে গেছে যে আমি যদি ইসলামপন্থী হিসেবে নিজেকে এক্সপোজ করি বা ইসলামপন্থী হিসেবে আমি যদি দাঁড়াই, তাহলে আমাকে অনুমানুষ করা হবে, আমাকে কারাবন্দি করা হবে, আমাকে গুম করা হবে, আমাকে মেরে ফেলতে পারে, এরকম একটা ভয় এবং ভয়ের সংস্কৃতি আমরা দেখেছি। যেমন রমজান মাসে যে ইফতার প্রোগ্রামে হামলা হয়েছে, কোরআন, আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় যে কোরআন তেলাওয়াত প্রোগ্রামে হামলা হয়েছে, এরকম নানা ধরনের ইসলামোফোবিক যেই কর্মকাণ্ড আমরা সেগুলো দেখেছি। হলগুলোতে যারা নামাজ পড়তো নিয়মিত তাদেরকে মনিটর করা হতো। তারপর হচ্ছে যাদের কাছে কোরআন পাওয়া গেছে, ইসলামী সাহিত্য পাওয়া গেছে, ইসলামিক বই পাওয়া গেছে, তাদেরকে নানাভাবে সো কল্ড শিবির ট্যাগ দিয়ে বা অন্য কোনো একটা জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে দমিয়ে রাখা হয়েছে। তাদেরকে এটা এক ধরনের লিগাল করা হয়েছে যে দেখা যাচ্ছে কোনো একটা হলে এরকম ঘটনা ঘটেছে, একটা ইসলামপন্থী ছেলেকে মেরে থানায় দেওয়া হয়েছে, সেটা কর্তৃপক্ষের মধ্যে দিয়ে, কর্তৃপক্ষের প্রসেসের মধ্যে দিয়ে, এবং এটাকে তারা কখনোই মানে আইন বিরোধী কিছু মনে করে নাই। তো এই বিষয়গুলো তো আমরা দেখেছি। তো এই যে একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে এসে এখন আমরা একটা
মোটামুটি নতুন একটা এক্সপিরিয়েন্সের মধ্যে আছে, যারা তাদের ইসলামোফোবিক যে কালচার এটাকে ভাঙার চেষ্টা করছেন। তো সেটার ক্ষেত্রে এখন আমরা কি চ্যালেঞ্জ আসলে সামনে আছে, সেটাকে যদি আমরা নর্মাল করতে চাই, ইসলামপন্থী আইডেন্টিটিকে যদি আমরা তুলে ধরে ক্যাম্পাসগুলোকে মানে সাজাতে চাই, ক্যাম্পাসগুলোতে আমরা বিচরণ করতে চাই? খুবই সুন্দর প্রশ্ন। আমি একটু এইটা আপনি যে এই বিষয়গুলো উল্লেখ করেছেন, বিশেষ করে গত 16 বছরে আমি ক্যাম্পাসে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি 2010 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই 13 বছর তো একদমই নিয়মিত ছিলাম। মাঝখানে 2 বছর ব্রুনাইটা বাদ দিলে ধরেন 10-11 বছর আমি নিয়মিত ক্যাম্পাসে ছিলাম। তো আমাদের সময়টা থেকে শুরু করে আমরা ক্যাম্পাসের মধ্যে যেই পরিস্থিতি দেখেছি, বিশেষ করে আপনি যেগুলো বলেছেন এগুলোকে বুর্দিও এটাকে বলেছেন হচ্ছে সিম্বলিক ভায়োলেন্স। সিম্বলিক ভায়োলেন্সটা হচ্ছে যেমন কেউ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াতের কোনো প্রোগ্রাম আয়োজন করলো, কিংবা কোনো ধর্মীয় উৎসব আয়োজন করলো, কিংবা কোনো ধর্মীয় ভিত্তিক রিসার্চ গবেষণার আয়োজন করলো, অথবা কোনো নামাজ পড়লো, ধর্মীয় উৎসব বা ধর্মীয় কালচার যেগুলো, সংস্কৃতি যেগুলো, রিলিজিয়াস প্র্যাকটিস যেগুলো রয়েছে, এগুলোকে টার্গেট করে এগুলোকে সাংস্কৃতিকভাবে অবমূল্যায়িত করা, এগুলোকে দমিয়ে রাখা, এগুলোকে ডমিনেট করা, এগুলো করলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, কিংবা এগুলোকে বাধাগ্রস্ত করা, করতে না দেয়া, এইটাকে সিম্বলিক ভায়োলেন্স বলে। এই সিম্বলিক ভায়োলেন্স থিওরির আলোকে আমরা যদি ব্যাখ্যা করি যে গত 16 বছর ধরে মুসলিম শিক্ষার্থীদের কিংবা হচ্ছে ইসলামপন্থী শিক্ষার্থীদের সংগঠনগুলোর শিক্ষার্থীদের কিংবা হচ্ছে শিক্ষকদের সবারই আসলে এই ধরনের কোনো কার্যক্রম করতে দেওয়া হয়নি। কার্যক্রম করতে চাইলে সেটাকে দমিয়ে রাখা হয়েছে। অনেকগুলো উদাহরণ রয়েছে। আমরা হলে ছিলাম, শিক্ষার্থীদের নামাজ পড়ার সময় মনিটর করা হতো। আপনি যেটা বলেছেন এটা খুবই সত্যি একটি ক্লেম। এবং শিক্ষার্থীরা কারা নামাজ পড়তে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, তারা টাকনোর উপর প্যান্ট পরছে, তাদের ডেইলি লাইফ অবজার্ভ করা হতো, দেখা হতো। তারপর তাদেরকে ডেকে এনে জিজ্ঞেস করা হতো সে শিবির করে কিনা, সে কোনো জঙ্গি গ্রুপের সদস্য কিনা। তারপরে হচ্ছে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল, কোনো শিক্ষার্থী দাঁড়িয়ে রাখলে তাকে জিজ্ঞেস করা হতো তুমি দাঁড়ি কেন রেখেছো, তার মানে কি তুমি হুজুর হয়েছো, নামাজ পড়া শুরু করেছো, তুমি কি জঙ্গি গোষ্ঠীর সাথে স্টাইল নাকি হচ্ছে জঙ্গি গোষ্ঠীর সাথে সদস্য সম্পৃক্ততা তৈরি হয়েছে। কিংবা ইসলামিক বই পড়তে না দেয়া, এটাও একটা বড়, আমি বলবো যে কালচারাল ডমিনেশন তৈরি করার জন্য আমি একটি পদক্ষেপ বলবো। যে শিক্ষার্থীদেরকে যখন, যেমন আমি বলি যে অবচেতন মনে কিভাবে আমি একটি সমাজকে কালচারাল ফ্যাসিজমের ভেতরে নিয়ে যাব, বা কালচারালি আমি কিভাবে একটা সমাজ বাস্তবতা পাল্টে দেব, সেটার জন্য আমি যদি তরুণ শিক্ষার্থী সমাজকে টার্গেট করি, যারা হচ্ছে 15 থেকে 30 বছরের এই রেঞ্জটাতে যারা রয়েছে, তাদেরকে যদি আমি টার্গেট করি, তাদেরকে যদি আমি ইসলামিক বই পড়তে যাওয়া মানেই হচ্ছে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততা, এই ভয়টা যদি সমাজে তৈরি করে দিতে পারি, শিক্ষার্থীরা কেউ ইসলামী বই পড়তে চাইবে না, ইসলামী বই থেকে দূরে থাকবে। তখন কি হবে? কিন্তু প্রত্যেক শিক্ষার্থীরই তো একটা পড়ালেখার চাহিদা থাকে, তার তো ক্ষুধা থাকে যে আমাকে পড়তে হবে, প্রত্যেকেই কিছু না কিছু পড়তে চায়। যখন আমি তাকে ইসলামিক বইটা পড়তে দিব না, তখন সে ডেফিনেটলি সেখানে সে ভিন্ন কোনো বই পড়বে, ইসলামিক বই পড়বে। আমি ইসলামিক বই পড়ায় কাউকে ডিসকারেজ করি না, পড়তেই পারে, যে কোনো বই আমরা পড়তেই পারি। কিন্তু আমার যখন ইসলামিক বইয়ের সাথে ইসলামিক আমি বলবো যে লিটারেচারের সাথে আমার সম্পর্কটা কমে যাবে, তখন আমার ইসলামিক লিটারেচারের সাথে সম্পর্কটা বাড়বে, যেগুলো ধর্ম বিদ্বেষী কিংবা হচ্ছে ধর্ম বিরোধী বই, এই রকম বই পুস্তকের সাথে আমার সম্পর্ক বাড়বে, আমার সংশ্লিষ্টতা তৈরি হবে, সেগুলো একরকমভাবে আমার কাছে প্রিয় হবে, পছন্দ হবে। তো আমি যা পড়ছি, আমি যা খাচ্ছি, সেই আলোকেই আমার আসলে লাইফস্টাইল, আমার আচরণ সব কিছু নিয়ন্ত্রিত হবে। এই যে একজন শিক্ষার্থীর ব্রেইন বা হচ্ছে একজন শিক্ষার্থীর মেধা, মনন, বিকাশ, এটিকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, এই কন্ট্রোলিং সিস্টেমটা খুব চেষ্টা করেছে আমি বলবো যে গত ফ্যাসিস্ট সরকার। তারা চেষ্টা করেছে শিক্ষার্থীদের মগজটাকে কন্ট্রোলে আনা, শিক্ষার্থীদের মননটাকে, বিকাশটাকে, যে তার বিকাশটা ইসলামী সাহিত্যের মধ্যে হবে না, তার বিকাশটা ভিন্ন ধারার পশ্চিমা সাহিত্য, ভারতীয় সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি, এগুলোর মধ্য দিয়ে তাদের বিকাশটা হবে। তো এই বিকাশটা করার জন্য যেমন একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে, যেটি হতো কোনো শিক্ষার্থীর বাসায়, রুমে, হলের ভেতরে তার টেবিলের মধ্যে কারো ইসলামিক বই রয়েছে কিনা, থাকলে তাকে চার্জ করা হতো যে তোমার কাছে এই ইসলামিক বইটা কেন, তুমি এটা কী পড়ো। সেই বইয়ের জন্য অনেক শিক্ষার্থীকে ধরাও হয়েছে যে তোমার কাছে ইসলামিক বই আছে মানে তুমি শিবির করো, অথবা তুমি কোনো জঙ্গি গ্রুপের সদস্য। এইরকম শুধু না পেয়েও অনেক শিক্ষার্থীকে ট্যাগ দেওয়া হয়েছে, এগুলো চেষ্টা করা হয়েছে। এটা হচ্ছে একটা ভয়ের রাজনীতি কায়েম করা। এটি কায়েম করার মাধ্যমে যেটি হয়, শিক্ষার্থীদেরকে আমি ইসলামিক
ইসলামী সাহিত্য থেকে দূরে সরিয়ে নিচ্ছি এবং ভিন্ন ধারার সাহিত্য সংস্কৃতিতে তাদেরকে আমি ওয়েলকাম করছি যে তোমরা যেমন তোমরা পাঠক সমাবেশে আসো, ভিন্ন ধারার বই পড়ো, কলকাতার সাহিত্য পড়ো, তোমরা হচ্ছে ইসলামী বইমেলা বা হচ্ছে ইসলামিক বইগুলোতে যাবে না। আমরা দেখেছি বইমেলাগুলোতে ইসলামিক বইয়ের স্টল দিতে দেওয়া হতো না, নানাভাবে ইসলামিক বইকে মানে সরিয়ে দেওয়ার একটা পায়তারা চলেছে। শিক্ষার্থীরা যেন ইসলামিক বইমেলাতে যেন ইসলামিক বইয়ের কোনো স্টল না থাকে, তাহলে শিক্ষার্থীরা বই কিনতে পারবে না, ইসলামী সাহিত্য পড়ার দিকে আগ্রহী হবে না। তারা হচ্ছে পাঠক সমাবেশের স্টলে যাবে, তারা হচ্ছে কি বলে এটাকে প্রথমার স্টলে যাবে, তারা ঐতিহ্যর স্টলে যাবে, ভিন্ন ধারার বই কিনবে, কলকাতার সাহিত্য পড়বে। তাদের একটা অবচেতন মনেই শিক্ষার্থীদের মনন এবং মগজটাকে কন্ট্রোল করার যে একটা প্রক্রিয়া চলছিল, এটির মাধ্যমে আসলে শিক্ষার্থীদের বিকাশটাকে আমি বলবো যে ওই সময়ের গত 15-16 বছরের শিক্ষার্থীদের মধ্যে যারা ইসলামিক সাহিত্যের বিকাশের গ্রুমিংটা ভালোভাবে পায়নি, তাদের বিকাশটা আসলে পশ্চিমা বা ভারতীয় সাহিত্য সংস্কৃতি ভিত্তিক বিকাশ হয়েছে। আমি বলবো পড়ার ক্ষেত্রে আমি সব রকম সাহিত্যই পড়তে পারি, বাট আমি কোনটাকে কিভাবে গ্রহণ করছি, কোনটা কীভাবে ডিল করছি, এটা খুব জরুরি জিনিস। আচ্ছা, আপনি যেটা বললেন যে এখন ভবিষ্যতে আমাদের চ্যালেঞ্জগুলো কীরকম হতে পারে, তো এখনকার বাস্তবতায় আমরা আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি হবে, যেমন আমরা জানি ইতিহাস বা হচ্ছে রাজনৈতিক ন্যারেটিভ অথবা হচ্ছে সামাজিক সাংস্কৃতিক যে ন্যারেটিভ নির্মাণ করা হয়, যে বয়ান নির্মাণ করা হয়, এই বয়ান আসলে এমনভাবে নির্মাণ করা হয় যেন আমরা পরবর্তী একটা সময়ে এসে কিছুদিন পর, কয়েক বছর পর আমরা থাকবো কি না থাকবো, আমরা থাকি বা না থাকি, এই বয়ানটা আমাদেরকে রিপ্রেজেন্ট করবে। যেটি আমরা দেখেছি টেক্সট বই বা পাঠ্য বইয়ে, এটি তো গেলে একরকম পাঠ্য বইয়ের বাইরের বিভিন্ন সাহিত্য সংস্কৃতিতে ডোমিনেশন ক্রিয়েট করা এবং সেটা হচ্ছে সেইভাবে ডোমিনেট করার একটা সিস্টেম, কি বলে ইনস্টিটিউশনালি। এবার যদি আমরা পাঠ্য বই ভিত্তিক বা হচ্ছে পড়াশোনা ভিত্তিক, আমি রেগুলার ক্লাসে পড়ালেখা করব যেই বইগুলো, সেই বইগুলোতেই ন্যারেটিভ চেঞ্জ করার যে একটা ব্যাপার, আপনি দেখেছেন ইতিহাসকে কীভাবে নিজেদের মতো করে সাজানো হয়েছে, ইতিহাসকে নিজেদের মতো করে লেখা হয়েছে। আবার ইতিহাসের কোন গদ্য পদ্য কোনটিকে আমি আমার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করব, কোনটিকে করব না, সেটিকে নিয়ন্ত্রণ করা হয়েছে। এনসিটিবি বা হচ্ছে পাঠ্যপুস্তক বোর্ড, তারা এগুলো নিয়ন্ত্রণ করেছে, সরকার সেখানে হস্তক্ষেপ করেছে। শিক্ষার্থীরা ধরেন কেন আল মাহমুদের কবিতা পড়বে, কেন ফররুখের কবিতা পড়বে, সেটিকে সরিয়ে দিয়ে আমরা ভিন্ন ধারার কারোর কবিতা এনে দিচ্ছি, সেখানের মধ্যে ভিন্ন ধারার কারো গদ্য এনে দিচ্ছি এবং ইতিহাসটাকে আমরা আমাদের মতো করে সাজাচ্ছি। ইতিহাসের আমরা 69-এর গণ অভ্যুত্থানকে আমাদের মতো রূপ দিচ্ছি, 47-এর ইতিহাসটাকে আমরা আমাদের মতো সাজাচ্ছি, তারপরে 71-কে আমাদের মতো সাজাচ্ছি, তারপরে 90-কে আমরা আমাদের মতো সাজাচ্ছি। এই যে আমরা বিভিন্নভাবে ইতিহাসের লিখনিটাকে নিজেদের মতো করে সাজিয়ে নিচ্ছি, এই ন্যারেটিভ নির্মাণ করাটা দীর্ঘ সময় ধরে হয়েছে ইসলামপন্থীদের, আমি বলবো একরকম বিরুদ্ধে, এবং সব জায়গা থেকে ইসলামপন্থীদেরকে এক্সক্লুড করে দেওয়া, ইসলামপন্থীদেরকে ভিলেন হিসেবে দেখানো। ইসলামপন্থীরা সব জায়গায় রাষ্ট্রের খারাপ চেয়েছিল, ক্ষতি চেয়েছিল, এই দেশের ভালো চায়নি, এই দেশের মানুষের ভালো চায়নি। ইসলামপন্থীরা যুগে যুগে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে, নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে, নারীদের কর্মসংস্থানের বিষয়ে হস্তক্ষেপ করেছে, তারপরে নারীদের ভয়েসকে রেইজ করতে দেয়নি, নারীদের ভয়েসকে চাপা দিয়ে রেখেছে, কণ্ঠকে চাপা দিয়ে রেখেছে। এই যে একটা ইসলামপন্থীদের বিরুদ্ধবাদী ন্যারেটিভ বা বয়ান নির্মিত হয়েছে, এটাকে এখন নতুনভাবে লেখা, ইতিহাসটাকে নতুনভাবে লেখা, ন্যারেটিভটাকে চেঞ্জ করা, আমি বলবো নতুনভাবে না, সঠিকভাবে লেখা, সঠিক ন্যারেটিভটা নির্মাণ করা, সঠিক বয়ানটাকে নির্মাণ করা, দেখানো যে আসলে ভুল ন্যারেটিভে ভুলভাবে ইসলামপন্থীদেরকে উপস্থাপন করা হয়েছে দীর্ঘদিন ধরে। আমরা আসলে আমাদের ইতিহাসকে, সঠিক ইতিহাসকে হাজির করব যে ইসলামপন্থীদের আসলে আমরা যেভাবে ভিলেন হিসেবে দেখেছি, ইসলামপন্থীরা আসলে ভিলেন কিনা, ইসলামপন্থীরা নারীদের কণ্ঠকে চাপা দিয়ে রাখতে চায় কিনা, ইসলামপন্থীরা নারীদের উপর ডোমিনেট করার পায়তারা করে কিনা, ইসলামপন্থীরা নারীর কর্মসংস্থানের বিরোধিতা করে কিনা, জেন্ডার প্রশ্নকে ইসলামপন্থীরা কিভাবে ডিল করে, এই ন্যারেটিভকে সঠিকভাবে নির্মাণ করা আমাদের এখন সবচেয়ে বড়, আমি বলবো যে আমাদের করণীয়, এবং এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জও। চ্যালেঞ্জ কেন, আমরা আসলে বয়ানটা যখন নির্মাণ করতে যাব তখন ডেফিনেটলি সেখানে মেইন স্ট্রিম বয়ান যেটি বানানো আছে সেই পক্ষীয় একটি পক্ষ আমাদের বিরুদ্ধে অবস্থান নেবে এবং তারা তাদের বয়ানকে সঠিক বলে দাবি করা শুরু করবে। তখন আমরা যেই বয়ানকে ইসলামপন্থীদের পক্ষের সঠিক বয়ান বলে আমরা হাজির করার চিন্তা করছি বা ন্যারেটিভ নির্মাণ করার চিন্তা
চিন্তা করছি, সেটি করার জন্য আমাদেরকে তখন আসলে এই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এবং আমি বলবো যে এটি আসলে বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হবে। এই চ্যালেঞ্জ আমরা নিতে না পারলে আমাদের যেটি হবে যে আমাদের ইসলামপন্থীদেরকে নেগেটিভভাবে পোর্ট্রে করার যে একটা বা নেগেটিভভাবে পোর্ট্রে করে যে একটা ন্যারেটিভ নির্মাণ করা হয়েছে ইতোমধ্যে, সেটিকে আমরা যদি ভাঙতে না পারি, সঠিক ন্যারেটিভ, সঠিক বয়ান যদি আমরা হাজির করতে না পারি, তাহলে ইতিহাসের দায় কিন্তু আমরা মুছতে পারবো না। ইতিহাসের কাছে আমরা আসলে ইসলামপন্থীরা ভিলেন হিসেবে থেকে যাবে বা একটা নেগেটিভ ক্যারেক্টার হিসেবে থেকে যাবে। তো এই জন্য আসলে ইসলামপন্থীদের কন্ট্রিবিউশন, ইসলামপন্থীদের অবদান সবগুলো আন্দোলনে বিভিন্ন সময়ে এবং বিশেষ করে বর্তমান জুলাই গণ অভ্যুত্থানে বা জুলাই বিপ্লবে ইসলামপন্থীদের যে অবদান, এই অবদানকে আমরা ইতিহাসের মধ্যে অন্তর্ভুক্ত করব, আমাদের পাঠ্যপুস্তকে আমরা অন্তর্ভুক্ত করব, আমরা বিভিন্ন রকম সাহিত্যে নিয়ে আসব, আমাদের গল্প, নাটক, সিনেমা, আমাদের শর্ট ফিল্ম, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন রকমের সাংস্কৃতিক যত অনবদ্য উপস্থাপনা রয়েছে সব কিছুর মধ্যে আমরা ইসলামপন্থীদের কন্ট্রিবিউশনটাকে হাইলাইট করার চেষ্টা করব। এবং ইসলামপন্থীদের যেই অগ্রণী ভয়েস থাকে সব সময় সব কিছুতে, সব আন্দোলনে, সেই ভয়েসের সঠিক ইতিহাসটা আমরা তুলে আনার চেষ্টা করতে হবে। সমস্যা যেটা হয়েছে, আমাদের ইসলামপন্থী যারা নিজেদেরকে দাবি করি, তারা যেটা করে যে আমরা তাকিয়ে থাকি সেকুলার মিডিয়া আসলে আমাদেরকে কীভাবে পোর্ট্রে করছে। আমরা আবার কিছুটা কান্নাকাটিও করি যে আমাদেরকে কেন তারা, আমাদের কন্ট্রিবিউশন কেন তুলে ধরছে না। খুবই স্বাভাবিক না যে তারা ইসলামপন্থীদেরকে এক্সক্লুড করবে, তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করবে, তাদের অবদানগুলোকে হাইলাইট করবে না, এটা তো খুবই স্বাভাবিক। এর বিপরীতে গিয়ে ইসলামপন্থীরা আসলে কী ধরনের পদক্ষেপগুলো নিচ্ছে, একটা মিডিয়া তৈরি করছে কি না, নাকি সে শুধুমাত্র প্রচলিত দান, সৎকা, খায়রাত এগুলো করেই যাচ্ছে, বরং ইসলামপন্থীদেরকে মানে কিভাবে আরও বেশি বড় আকারে হাজির করা যায়, এরকম তথাকথিত সেকুলার যেই ধারা একটা তৈরি হয়েছে, এই ধারাকে কিভাবে মোকাবেলা করা যায়, এই চিন্তা আসলে আপনার কি মনে হয় যে কতগুলো মানুষের বা আমাদের মেইন স্ট্রিম যারা আমরা ইসলামপন্থী নিজেদের দাবি করি, তারা কতটুকু বুঝতে পেরেছে আসলে, তাদের আন্ডারস্ট্যান্ডিং আপনার কি মনে হয়? এটা খুব রিলেভেন্ট এবং হচ্ছে খুব জরুরি একটা প্রশ্ন। আমরা আসলে বলি আর কি যে প্রথম আলো ডেইলি স্টার কেন আমাদেরকে কভারেজ দেয় না। তো ডেফিনেটলি প্রথম আলো ডেইলি স্টারের একটা নিজস্ব এজেন্ডা রয়েছে, তাদের পলিসি রয়েছে, তাদের নীতিমালা রয়েছে। তারা তো তাদের নীতিমালার বাইরে যাবে না। তাদের যদি পলিসিতে, নীতিমালায় থাকে যে তারা ইসলামপন্থীদেরকে এর চেয়ে বেশি কভারেজ দিবে না, বরং তারা সেকুলার রাজনীতিকে বেশি কভারেজ দিবে, বা হচ্ছে তারা আমরা যদি বলি ইসলামপন্থীদের বিরুদ্ধবাদী যারা রয়েছে তাদেরকে বেশি কভারেজ দিবে, সরকারি ক্ষমতায় যারা থাকে তাদেরকে দিবে, অথবা কখনো দেখা যায় ক্ষমতার বাইরে গিয়েও তারা বামপন্থী ভয়েসকে তারা বেশি কভারেজ দেয়। তো এটা যদি তাদের পলিসি হয়ে থাকে, খুব স্বাভাবিকভাবেই তারা তো আমাদেরকে কভারেজটা দিবে না। এবং আমরা দেখেছি দেয়ও না। প্রথম আলো ডেইলি স্টার জুলাই বিপ্লবে ইসলামপন্থীদের ভয়েসটা বা যেই কন্ট্রিবিউশন ছিল আমাদেরকে ওই পরিমাণ মিডিয়া কভারেজ আমাদেরকে দেয় না, বা আমাদেরকে হাইড করে রাখার চেষ্টা করে, এবং বরং তারা অন্যান্যদেরকে ভালোভাবে সামনে তুলে আনার চেষ্টা করে। যদিও হ্যাঁ, আবু সাইদকে কভারেজ দিয়েছে, আমরা দেখেছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের মধ্য থেকে আবু সাইদ, শান্তর কথা যদি আমরা বলি, তারা কভারেজ পেয়েছে। মুগ্ধ, সাইদ, তারপরে হচ্ছে ওয়াসিম যারা রয়েছে, আমি বলবো যে কিছুটা কভারেজ যখন রাষ্ট্রীয় হিরো বনে যায় তখন আসলে কভারেজ দিতে বাধ্য হয়। এর বাইরে আসলে যতটা তারা চেষ্টা করে ইসলামপন্থীদেরকে কভারেজটা কম দিতে। এখন আমাদের এখানে অনেকগুলো কর্তব্য রয়েছে। আমি বলবো যে আমাদের করণীয় ছিল, আমরা করতে পারিনি, এবং আমাদের কর্তব্য আছে, সামনে এখনও সময় আছে, আমরা করতে চাইলে আমাদের করা উচিত। সেটি হচ্ছে ইসলামপন্থীদের আসলে কেন আমাদের একটা প্রথম আলো ডেইলি স্টারের মতো মিডিয়া নাই, বা এইরকম পর্যায়ে আমরা কেন নিজেদেরকে নিতে পারিনি, কেন আমরা প্রথম আলোকে ডিল করার জন্য আমাদের বিকল্প মিডিয়া তৈরি করতে পারিনি, আমরা কেন বলি যে প্রথম আলো আমাদেরকে কভারেজ দেয় না। ফাইন, প্রথম আলো দিবে না আমাদেরকে, বাট আমাদের কেন প্রথম আলোর মতো একটা ভয়েস নাই যেখানে আমরা যে ইসলামপন্থীদের ভয়েসটা যে পোর্ট্রে করবে, তুলে ধরবে, বা ইসলামপন্থীদের ভয়েসটাকে যে সবার সামনে তুলে আনবে, এরকম একটা মিডিয়া কেন আমাদের নাই। এটা আমাদের বড়, আমি বলবো যে আমরা এইখানটায় মারাত্মকভাবে ফেল করেছি। আমাদের একটা ডেইলি স্টার প্রথম আলোর মতো ভয়েস থাকা দরকার ছিল, মিডিয়া থাকা দরকার ছিল। এই জায়গায় আমরা ফেল করেছি। আমাদের বেশ কিছু মিডিয়া আমাদের রয়েছে ইসলামপন্থীদের কথা বলে। আমি যদি আমার দেশের কথা বলি, আমার দেশ ইসলামপন্থীদের কথা বলে, নয়া দিগন্ত রয়েছে, দিগন্ত টেলিভিশন রয়েছে, বা আমরা কিছু মিডিয়া তৈরি করার চেষ্টাও করেছি। ইতিমধ্যে তো দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে গেছে, ইসলাম টেলিভিশন বন্ধ হয়ে গেছে। আমার দেশ চালু হয়েছে 5ই আগস্টের পরে, জাস্ট কিছুদিন আগে। তো সব মিলিয়ে আমরা ডেইলি স্টার, প্রথম আলোকে যদি দেখি যে
2013 সালের হেফাজতের আন্দোলনকে তারা কিভাবে কভার করেছে। তারপর হচ্ছে আমরা যদি দেখি তারা গণজাগরণ মঞ্চকে, তথাকথিত গণজাগরণ মঞ্চকে কীভাবে কভার করেছে এবং এই হাসিনাকে ফেসিস্ট হতে কিভাবে তারা সহযোগিতা করেছে, এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব যে তাদের মানে শক্তিটা আসলে কোন জায়গায় এবং একটা দানবীয় রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদের আসলে কী ধরনের ভূমিকা ছিল। কিন্তু এখন দেখেন এরাই এসে কিন্তু আবার নতুন একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে নতুনভাবে। তাদের ওই যে 13 সালের যে হেফাজতের আন্দোলনকে যেভাবে তারা হাইলাইট করেছে সেটা হচ্ছে যে ইসলামপন্থীরাই এখানে গিয়েছে মরার জন্য, দোষটা তাদেরই, যে ভিকটিম ব্লেমিং যেটাকে বলি, এটা কিন্তু তারা করে এসছে। এবং এখন এসে যে গুম খুন যা কিছুই হয়েছে এটা কিন্তু জঙ্গি সাজানো নাটক যতগুলো হয়েছে এর পিছনে সরাসরি প্রথম আলো ডেইলি স্টার জড়িত ছিল এবং এটা একবারে প্রকাশ্যে। তারপরে দেখা যাচ্ছে যে আমরা এখন মানে প্রথম আলো ডেইলি স্টারকে শুধু নেগেটিভ বিষয় বলেই যাচ্ছি, কিন্তু এর বিপরীতে কোনো কিছু দাঁড় করাতে পারিনি আসলে। এটা খুবই সত্য কথা যে আমরা আসলে প্রথম আলো ডেইলি স্টারকে জানি যে তারা আমাদের ইসলামপন্থীদের বিরুদ্ধে কাজ করছে এবং দীর্ঘ সময় ধরে তারা যেভাবে আন্দোলনগুলোকে মিডিয়ায় তুলে এনেছে, মানে আমি বলবো যে সত্যকে সত্য না বলে মিথ্যাকে সত্য বানিয়ে যেইভাবে তারা ইসলামপন্থীদের বিরুদ্ধে কাজ করেছে, তো সেই জায়গায় প্রথম আলো ডেইলি স্টার আমি বলবো তাদের পলিসি যদি এরকম থেকে থাকে তারা তাদের কাজে তাদের পলিসির জায়গাতে তারা সফল হয়েছে। কিন্তু আমরা আসলে কেন আমাদের এগুলো আসলে খুব আমি বলবো যে অনেক বড় প্রশ্ন। আমরা সবাই আসলে ফিল করছি যে আমাদের আসলে অল্টারনেটিভস থাকা দরকার ছিল, আমাদের বিকল্প কিছু থাকা দরকার ছিল। বিকল্পটি কেন আমরা তৈরি করতে পারিনি, এটা বড় প্রশ্ন। আমি চাইবো যে ইসলামপন্থী যারা রাজনীতি করছি, আমরা যারা ইসলামপন্থীদের পক্ষে কথা বলি বা আমরা যারা ইসলামপন্থাকে রিপ্রেজেন্ট করি, আমাদের আসলে এই বিষয় নিয়ে ভাবা, আমি বিশ্বাস করি সবাই ভাবছে সমাধানটা আসলে কোথায়, আমরা কিভাবে আসলে এই জায়গায় নিজেদের বিকল্প তৈরি করব সেটি নিয়ে আসলে আমাদের চিন্তা করা দরকার। এবং সেই জায়গায় আমি বলবো আমাদের চিন্তা করার জন্য আমাদের এরকম একটা অল্টারনেটিভ মিডিয়া তৈরি করার জন্য আমাদের যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচারাল ক্যাপাবিলিটি দরকার, আমাদের যে পরিমাণ ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি দরকার, আমাদের যে পরিমাণ কালচারাল অ্যাবিলিটি দরকার, আমাদের যে পরিমাণ আমি বলবো যে লিটারারি অ্যাবিলিটি দরকার, যেই স্কিলস আমাদের থাকা দরকার, সেই আলোকে যদি আমরা নিজেদেরকে গড়তে পারি, তৈরি করতে পারি এবং সক্ষমতা বাড়াতে পারি, আমার মনে হয় অল্টারনেটিভ মিডিয়া ক্রিয়েট করা সম্ভব। এবং সেই জায়গায় আমাদের কথাগুলো এখানে আরেকটা বিষয় আছে, যেমন বলা হয়ে থাকে যে প্রথম আলোর ডেইলি স্টার তারা যেমন তাদের স্বাভাবিকভাবেই ইসলামপন্থীদের বিরুদ্ধে তারা কাজ করে, কিন্তু তারা ইসলামপন্থীদের বিরুদ্ধে কাজ করেও এখনও পর্যন্ত বাংলাদেশে এত সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে তারা বিভিন্ন সময় রোল প্লে করেও তারা এখনও তাদের জনপ্রিয়তা ধরে রেখেছে। মানুষ এখনও প্রথম আলো ডেইলি স্টারকে পড়ে এবং তারা তাদের সেই গ্রহণযোগ্যতা টিকিয়ে রাখতে পারছে। আমি বলবো গ্রহণযোগ্যতা আসলে টিকিয়ে রাখা না, তারা গ্রহণযোগ্যতা তো আসলে ইসলামপন্থীদের কাছে তাদের নেই, ইসলামপন্থীরা তাদেরকে অ্যাকসেপ্টেন্স দেয়নি। বিভিন্ন মানুষ, আমি বলবো এই জায়গায় আসলে একটা পার্থক্য তৈরি হয়। এখানে আরবান এলিট যারা রয়েছে, আরবান এলিটরা যারা হচ্ছে নিজেদেরকে লোকালি এবং গ্লোবালি একটা রাষ্ট্রীয় ভয়েস হিসেবে নিজেদেরকে উপস্থাপন করে, ওই জায়গায় আসলে আমাদের রিপ্রেজেন্টেশন বাড়ানো লাগবে। যেমন আমি প্রথম আলোকে ডেইলি স্টারকে রাষ্ট্রীয় মঞ্চে কিভাবে উপস্থাপন করছি, রাষ্ট্রীয় মঞ্চে গ্লোবালি যখন আমি কোনো একটা ন্যাশনাল ডেইলি নিয়ে কথা বলি, ন্যাশনাল ডেইলিতে লেখালেখি করি, কথা বলি, যেমন প্রথম আলো একজনকে লেখক বানায়, একজনকে কি বলে এটাকে এডিটোরিয়াল পাতায়, সাব এডিটোরিয়াল পাতায় তার লেখা আনতে আনতে তাকে একজন ভালো লেখকে পরিণত করে, তাকে একটা অথরিটি বানায়। এই অথরিটি বানিয়ে একসময় তাকে দিয়ে তাদের বয়ানগুলোকে হাজির করে। তো এই জায়গায় এবং দেখা যায় তখন তারা লোকালি এবং গ্লোবালি স্থানীয়ভাবে বাংলাদেশে ন্যাশনাল স্টেজে তারা নিজেদের বয়ান হাজির করে, ইন্টারন্যাশনালি আবার গ্লোবাল স্টেজে তাদের বয়ান হাজির করে। এখন আমাদের এইরকম ক্যারেক্টার কয়জন আছে? আমরা যদি লক্ষ্য করি যে আমাদের ইসলামপন্থীদের বয়ানগুলোকে হাজির করার জন্য আমরা কয়জনকে এরকম লেখক বানাতে পেরেছি প্যাট্রোনাইজ করে, কিংবা আমাদের কতজনকে আমরা অথরিটি পর্যায়ের লেখক বা সাব এডিটোরিয়াল লিখিয়ে তাদেরকে দিয়ে পত্রিকার কলাম লিখিয়ে আমরা মানুষের কাছে, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছি, কতজনকে আমরা করতে পেরেছি? এই যে আমরা কতজনকে করতে পেরেছি এই প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের কতজন সম্পাদকীয় লেখেন, কতজন উপসম্পাদকীয় লেখেন এবং কতজন ন্যাশনাল স্কেলে কমপক্ষে 1 বছর 2 বছর ধারাবাহিকভাবে লিখেছেন এবং তাদেরকে বাংলাদেশের মানুষ চেনে। বাংলাদেশের প্রথম আলো যেইভাবে একজনকে অথরিটি বানায়,
একজনকে তুলে নিয়ে আসে। এইভাবে আমরা ইসলামপন্থীদের মধ্য থেকে কাকে তুলে নিয়ে আসতে পেরেছি। আচ্ছা, এবার গ্লোবাল স্কেলে দেখেন, ইন্টারন্যাশনাল স্টেজে আমি যখন মিডিয়ার রিপ্রেজেন্টেশন নিয়ে কথা বলি, সেখানে আমি কোন মিডিয়াকে রিপ্রেজেন্ট করছি, কারা রিপ্রেজেন্ট করছে। ধরেন প্রথম আলো যাদেরকে স্কলার বানাচ্ছে, প্রথম আলো যাদেরকে পণ্ডিত আখ্যা দিচ্ছে, প্রথম আলো যাদেরকে অথর বানাচ্ছে, অথরিটি বানাচ্ছে, লেখক বানাচ্ছে, এদের মধ্য থেকে যারা ইন্টারন্যাশনাল স্টেজে কথা বলে, তখন খুব স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশের মিডিয়া নিয়ে কথা বলতে গেলে তারা হচ্ছে প্রথম আলোর নামটা উচ্চারণ করে, ডেইলি স্টারের নামটা উচ্চারণ করে। কিন্তু আমাদের কয়জন ইসলামপন্থীদের ভয়েস ইন্টারন্যাশনাল স্টেজে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারছে, যে কারণে সেই সুযোগ কতজন পাচ্ছে আমাদের সেটাও দেখা দরকার, এবং কতজনকে আমরা ওই রকম মানে তৈরি করতে পারছি সেটাও দেখা দরকার। তাহলে তৈরি করতে পারলে তারা ইন্টারন্যাশনাল জায়গাতে, ইন্টারন্যাশনাল স্টেজে আমাদের পক্ষ থেকে, ওই মিডিয়ার পক্ষ থেকে একটা রিপ্রেজেন্টেশন তারা সেখানে উপস্থাপন করবে। কিন্তু এটি আমরা আসলে তৈরি করতে পারছি না। এই জন্য আমার মনে হয় যেই পলিসিতে প্রথম আলো কাজ করে, যেভাবে তারা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা মাফিক কাজ করে সামনে অগ্রসর হচ্ছে, এইভাবে আমি জানি না আমরা ইসলামপন্থীরা আমাদের এরকম সুদূর পরিকল্পনা রয়েছে কিনা কাউকে এরকম এই পর্যায়ে অথরিটি পর্যায়ে নিয়ে আসার জন্য, এবং নিজেদের বয়ানগুলোকে তাদের মধ্য দিয়ে হাজির করা। ইসলামপন্থীদের বয়ানগুলোকে দেখা যায় ইসলামপন্থীদের নিজেদের বয়ানগুলো ইসলামপন্থীরা নিজেরা সামনে নিয়ে আসলে অনেক সময় অনেকে সেটাকে গ্রহণ করতে চায় না। কিন্তু আমি আমার বয়ানটিকে আমি কার মধ্য দিয়ে হাজির করাবো, কার মধ্য দিয়ে হাজির করালে আমার বয়ানটি মানুষজন অ্যাকসেপ্ট করবে, সেই বুদ্ধিবৃত্তিক চিন্তা ভাবনা আমরা আসলে কতটুকু করছি আমি জানি না। এই জায়গাগুলোতে আমাদের অনেক বেশি কাজ করা দরকার। এখন তো আসলে মিডিয়ার যেই মেইন স্ট্রিম মিডিয়া যেগুলোকে আমরা বলি, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া, তো সেই জায়গায় কিন্তু এখন সোশ্যাল মিডিয়াগুলো একটা বড় রোল প্লে করছে। যেমন আমাদের 5ই আগস্টের যেই বিপ্লব বলেন, বা সারা বিশ্বে এখন যে সমস্ত আন্দোলনগুলো হচ্ছে বা যে জোয়ার তৈরি হচ্ছে, সেটা যে স্কেলেই হোক, সেগুলোতে কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার একটা বড় প্রভাব আছে। এখন আমার অবজারভেশন হচ্ছে, আমি যদি উদাহরণস্বরূপ বলি যে ধরেন আসুন্না ফাউন্ডেশন বাংলাদেশে একটা বড় ফাউন্ডেশন, এবং বিগত যেই প্রাকৃতিক দুর্যোগগুলোতে এত বেশি কন্ট্রিবিউশন তাদের, এবং তাদের এত ক্রিয়েটিভ কাজ, যেগুলো সোকল সেকুলার অনেক এনজিও তাদের ধারে কাছেও নাই। কিন্তু দেখেন, যখন বন্যার্তদের জন্য যখন কোটি কোটি টাকা, 100 কোটি টাকার বেশি যখন আসুন্না ফাউন্ডেশন এটা উত্তোলন করেছে, এবং সঠিকভাবে কোনো ধরনের সমস্যা ছাড়াই স্বচ্ছভাবে বন্টন করেছে এবং কাজ করে যাচ্ছে, তখন ছোটোখাটো কিছু সংগঠন এগুলোকে কিন্তু ফোকাস করেছে আমাদের মিডিয়াগুলো, কিন্তু আসুন্নাকে কিন্তু তারা ফোকাস করেনি। অথচ সেম স্কেলের কাজ যদি কোনো তথাকথিত সেকুলার কোনো এনজিও করতো, তাহলে সেটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে একটা মানে স্বীকৃতি নিয়ে আসতো, ইভেন নোবেল প্রাইজ পাওয়ার মানে দাবিও এতদিনে উঠতো। কিন্তু আমরা কি দেখি যে এইখানে মানে এটার মানে হাইলাইটই করা হচ্ছে না। তো এটা তো আসলে একটা বাস্তব উদাহরণ, এবং এটা আমরা পদে পদে দেখতে পারতেছি। তো এখন আমরা হয়তো নিজেদেরকে পর্যালোচনা, আত্মসমালোচনা করতে পারি, আর কিছু কাজ যে হচ্ছে না সেরকমও না, আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু কাজও দেখতে পাচ্ছি। আশা করছি এটা ইনশাল্লাহ সামনের দিকে বাড়বে। আমরা যে জিনিসটার মধ্যে ছিলাম, আমরা যদি আবার ক্যাম্পাসের দিকে ফিরে আসি, যে ক্যাম্পাসগুলোতে আসলে ছাত্র হঠাৎ করে আসে না, তাদের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, যে কেউ স্কুলে পড়ছে। আমাদের দেশে তো শিক্ষা ব্যবস্থাটা কি আসলে বিভিন্নভাবে মানে দ্বিধাবিভক্ত করে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে, মাদ্রাসা, স্কুল, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এরকম করে। আমরা যদি এখন দেখি যে ইউনিভার্সিটিগুলো যে ছাত্রগুলো আসছে, যে সেই ছাত্রগুলো কোন ব্যাকগ্রাউন্ডের, এটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং আমরা যখন দেখি যে মাদ্রাসার ছাত্রগুলোকে কিভাবে আটকিয়ে রাখা যায়, কিভাবে বিশ্ববিদ্যালয়ের মানে প্রিমিসে না ঢুকতে পারে, কতগুলো বাধা তৈরি করা যায়, এইগুলো কিন্তু মানে এস্টাবলিশমেন্ট কিন্তু এই কাজগুলো করেছে। তারপরে হচ্ছে যদি মাদ্রাসা স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ে আসে, তাহলে কী ধরনের পরিবর্তন হবে। আবার বিভিন্নভাবে ফাঁকফোকর দিয়ে যখন মাদ্রাসা শিক্ষার্থীরা চলে আসে, তখন আমরা তথাকথিত কিছু শিক্ষকদের মুখে শুনতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়ে যাচ্ছে। তারপরে এরকম বিভিন্ন ধরনের আজে বাজে মন্তব্য শুনতে পাচ্ছি। তো এই যে একটা অবস্থা, যে বিশ্ববিদ্যালয়গুলোকে ইসলামপন্থী বলি বা ধর্মীয় যারা চিন্তাকে লালন করেন, এই সমস্ত শিক্ষার্থীদেরকে আসতে বাধা দেওয়ার যে একটা রীতি ছিল এতদিন, সেটা আসলে আমাদের সামগ্রিক দেশের যে কাঠামো, এটাতে কী ধরনের প্রভাব ফেলেছে, বা সেকুলারদের কতটুকু শক্তিশালী করেছে এই বিষয়টা, আপনার কি মনে হয়? আমি বলবো যে হ্যাঁ, এখানে আপনি দুইটা বিষয় নিয়ে কথা বলেছেন। একটা হচ্ছে বিভিন্ন রকম সামাজিক গুরুত্বপূর্ণ কাজে ইসলামপন্থী
বা হচ্ছে ইসলামিক অর্গানাইজেশনগুলো ভূমিকা রাখছে, কিন্তু সেটা ওই এলাকে যতটুকু পর্যন্ত প্রয়োজন ততটুকু পর্যন্ত মিডিয়া কভারেজ পাচ্ছে না। এটি তো আসলে খুব স্বাভাবিক। যদি আসসুন্নাহ ফাউন্ডেশনকে কভারেজ দেওয়া হয় এবং বলা হয় যে আসসুন্নাহ ফাউন্ডেশন এই পরিমাণ কাজ করেছে, এইভাবে মানুষকে হেল্প করছে, সহযোগিতা করছে, এত বিশাল সাহায্য নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে, এটি তো আসলে আমি বলবো যে প্রথম আলো ডেইলি স্টার প্রচার করবে না এই জন্যই, কারণ তারা তো দেখাতে চায় না রাষ্ট্রকে, বিশ্বকে, যে বাংলাদেশে ইসলামপন্থীরা ভালো কাজ করে। এটি তো আসলে দেখানো তাদের উদ্দেশ্য না। যদি তাদের উদ্দেশ্য হতো তাহলে নিশ্চয়ই তারা এটা প্রচার করার চেষ্টা করতো। তো তারা যেহেতু চায় না যে ইসলামপন্থীদের কোনো ভালো কাজকে মানুষের কাছে উপস্থাপন করতে, স্বাভাবিকভাবেই আমি বলবো যে তাদের পলিসিতে এটা আছে কিনা জানি না, তাদের কার্যক্রম দেখে এটা হলো আমার অবজারভেশন, যে তারা ইসলামপন্থীদের বা ইসলামিক অর্গানাইজেশনের কোনো ভালো কাজকে তারা বিশ্বের বুকে উপস্থাপন করতে চায় না, কাউকে দেখাতে চায় না যে বাংলাদেশে ইসলামপন্থীরা বা ইসলামিক অর্গানাইজেশনগুলো ভালো কাজ করছে। তো এই জন্যই আসলে তারা এইটাকে আসসুন্নাহ ফাউন্ডেশনকে কভারেজটা দেয়নি। এটি খুব স্বাভাবিকভাবে অনুমেয়। আর শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের আশা, ঢাকা বিশ্ববিদ্যালয় না কেবল বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের আশা, ভর্তি হওয়া, এই বিষয়গুলো নিয়ে নানা রকমের বাধা তৈরি করে রাখা হয়েছে। সেদিনও আমি এটা নিয়ে ফেসবুকে একটু লিখেছিলাম যে আমাদের দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকগুলো ডিপার্টমেন্টে আসতে দেওয়া হতো না, ভর্তি হতে দেওয়া হতো না, নানা অভিযোগে। প্রথমে 3টি বিভাগ এটি নিষেধ রেখেছিল, বাংলা, ইংরেজি। তো বাংলা ইংরেজিতে যেটি বলা হতো যে বাংলায় 200 নম্বর এবং ইংরেজিতে বলা হতো ইংরেজিতে 200 নম্বরের না থাকলে ইন্টারমিডিয়েটে তাদেরকে ভর্তি হতে দেওয়া হবে না। আর গণযোগাযোগ সাংবাদিকতা পরবর্তীতে অ্যাড হলো। তার পাশাপাশি এরপরে আমরা দেখেছি যে আমি যেই বছর ভর্তি হয়েছি আমাদের সময় এবং আমাদের আগের বছর 6টি বিষয় মোট যোগ হলো, 6টি বিষয়ে ভর্তি হতে দেওয়া হতো না। আমাদের বছর থেকে 9টি বিষয় হলো, তারপরে 13টি বিষয়, একরকম 17টি বিষয় পর্যন্ত প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম পর্যায়ে আসলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলোতে মাদ্রাসা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে না, কারণ মাদ্রাসা শিক্ষার্থীরা মাদ্রাসায় আলিমে ইংরেজি পড়ে 100 নম্বরের, বাংলা পড়ে 100 নম্বরের। যতক্ষণ পর্যন্ত যদি তারা বাংলায় 200 এবং ইংরেজিতে 200 নম্বর পড়ে না আসে, তাহলে তারা ভর্তি পরীক্ষায় প্রথম দিকে থাকা সত্ত্বেও এবং ভালো নম্বর পাওয়া সত্ত্বেও ইংরেজি বাংলায় তাদের শর্ত পূরণ করলেও তাদেরকে এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে দেওয়া হবে না। এইরকম একটি বাধ্যবাধকতা তৈরি করেছিল। ওই যে আপনি যেটি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ডক্টর মিসবাহ কামাল, তিনি দাবি করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার একটি উচ্চতর মাদ্রাসা হচ্ছে। তো তাদের এই শঙ্কা যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় শুরুর দিকে যেহেতু প্লেস করছে, তারা ভালো ভালো সাবজেক্টে ভর্তি হচ্ছে, তো সব সাবজেক্টেই মাদ্রাসা শিক্ষার্থীরা যেহেতু বেশি ঢুকে যাচ্ছে, তো দেখা যাবে যে তাদের সেখানে এই যে একটা ক্লাসরুম, তাদের মতো করে ক্লাসরুমটা থাকবে একটা তাদের মতো, যেখানটায় ইসলামিক কোনো কথাবার্তা কেউ বলবে না, ইসলামিক কোনো সাংস্কৃতিক কোনো বিচরণ থাকবে না, কারোর পাঞ্জাবি দাড়ি টুপিওয়ালা কোনো শিক্ষার্থীকে দেখতে হবে না, একটা পশ্চিমা সংস্কৃতির নিকাব হিজাব দেখতে হবে না, শিক্ষার্থীরা থাকবে উদারমনা, পশ্চিমা সংস্কৃতির ধারক, ভারতীয় সংস্কৃতির ধারক। তারা ক্লাসে আসবে, সেখানে গান হবে, মিউজিক হবে, সঙ্গীত হবে, সেখানে কোরআন নিয়ে কথা হবে না, সেখানে ইসলাম ধর্ম নিয়ে কথা হবে না, ইসলামকে কেউ রিপ্রেজেন্ট করবে না। এরকম একটা চাহিদা তাদের, যেটা মাদ্রাসা শিক্ষার্থীরা ভর্তি হলে তো তাদের চাওয়া অনুযায়ী ক্লাসরুমটা সেরকম থাকছে না। ক্লাসরুমের এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, সেখানে সঙ্গীতও চলছে, আবার কোরআন তেলাওয়াতও চলছে। যেখানে কোনো শিক্ষার্থী সঙ্গীত গাইবে, কোনো শিক্ষার্থী কোরআন তেলাওয়াত করবে, কোনো শিক্ষার্থী শার্ট প্যান্ট পরবে, কোনো শিক্ষার্থী পাঞ্জাবি পরবে, কোনো শিক্ষার্থী দাড়ি থাকবে না, কোনো শিক্ষার্থী দাড়ি থাকবে। এই যে সবাই মিলে সবাই যে একটা ক্লাসের শিক্ষার্থী হওয়ার অধিকার রাখে এবং সবাই যেখানে পড়ার অধিকার রাখে, এই অধিকারটুকু দিতে তাদের আপত্তি ছিল এবং অধিকারটুকু দিতে তারা চাচ্ছিলেন না। এই জন্য তারা এরকম একটি বৈষম্য ক্রিয়েট করে রাখার চেষ্টা করেছে এবং একরকম যখন দেখছে আর কোনোভাবে আটকানো যাচ্ছে না, ভর্তি পরীক্ষায় ভালো করে মাদ্রাসা শিক্ষার্থীরা চলে আসছে, তখন এই ধরনের নানা শর্ত হাজির করেছে। যাক, এক পর্যায়ে মাদ্রাসা শিক্ষার্থীরা, মাদ্রাসা বোর্ড, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তারা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে মাদ্রাসায়ও ইংরেজি 200 নম্বর থাকবে, বাংলা 200 নম্বর থাকবে। সেই বাধা অতিক্রম করে শিক্ষার্থীরা এসেছে এবং এখন কিন্তু আর কোনো বাধা দিয়ে শিক্ষার্থীদেরকে আটকে রাখা যাচ্ছে না। শিক্ষার্থীরা এখন সব রকম বিষয়গুলোতে তাদের পছন্দ অনুযায়ী সাবজেক্টে ভর্তি হতে পারছে। তো গত 15-16 বছর ধরে এই যেই বাধাটি তৈরি করে রেখেছিল, এটির কিছু নেতিবাচক প্রভাব তো মাদ্রাসা শিক্ষায় পড়েছে। যেমন প্রথমত, অনেক শিক্ষার্থী যখন শুনেছে যে মাদ্রাসায় পড়লে তারা নির্দিষ্ট সাবজেক্টে ভর্তি হতে পারবে না, তখন দাখিলের পর দেখা গেছে তারা আলিমটা মাদ্রাসায় না পড়ে ইন্টার কলেজে পড়তে চলে গেছে। দ্বিতীয়ত, আরেকটা ক্ষতি হয়েছে এমন, শিক্ষার্থীরা দেখা গেছে মাদ্রাসায় আরবি তো অনেকগুলো সাবজেক্ট থাকে, আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র থাকে, আকিদা থাকে, ফিকহ থাকে, বালাগাত মানতিক থাকে, অনেকগুলো কোরআন হাদিস থাকে, অনেকগুলো বিষয় থাকে। তো ইংরেজি এবং বাংলায় 100 নম্বর বাড়াতে গিয়ে আরবি বিষয়গুলোর তখন সিলেবাস খাটো করে দেওয়া হয়েছে।
আরবি বিষয় কমিয়ে দেওয়া হয়েছে। তো সেটাও একটা মাদ্রাসা শিক্ষার্থীদের, এমনিতেই আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা বা ধর্মকে ভালোভাবে শেখার বোঝার সময় পায়, সুযোগ পায় কম কমি মাদ্রাসা শিক্ষার্থীদের তুলনায়। তার উপর আবার যখন সিলেবাস সংকীর্ণ করে দেওয়া হয়, খাটো করে দেওয়া হয়, তখন তো এটির আরও নেতিবাচক প্রভাব পড়ে। তো এই বছরগুলো ধরে একটা নেতিবাচক প্রভাব তো ডেফিনেটলি মাদ্রাসা শিক্ষার্থীদের উপর বা সমাজের উপর পড়েছে। এখন আমরা সেটি থেকে বের হয়ে এসেছি। এখন শিক্ষার্থীরা চ্যালেঞ্জগুলো কি? আমরা শিক্ষার্থী সে ভর্তি হলো, তারপরে অন্য স্টেজে গিয়ে আবার আটকানো হচ্ছে, যেমন শিক্ষক হতে পারছে না বিভিন্ন কারণে, তারপরে বিসিএস ক্যাডার হতে যাচ্ছে, ওখানে সো কল্ড যেই ইনভেস্টিগেশন হয় সেখানে বাদ দেওয়া হয়েছে। আমরা দেখেছি এটা গত সরকারের আমল পর্যন্ত বা যেই দীর্ঘ 16 বছর ধরে ফ্যাসিবাদী যেই শাসন আমল চলেছে, সেই সময়টাতে আসলে এগুলোর প্রাধান্য ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে গেলে, যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2018 সালে জয়েন করেছি। আমি জয়েন করার আগে বা পরে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনেকগুলো বিষয় দেখেছি। যেই রিক্রুটমেন্টগুলো, আমি তো সব রিক্রুটমেন্ট দেখিনি, যেই রিক্রুটমেন্টগুলো কাছ থেকে দেখার সুযোগ হয়েছে সেগুলোকে এইভাবে দেখেছি যে সেখানে শিক্ষক হতে হলে একটা ভেরিফিকেশান, সেখানে একটা কি বলে এটাকে আবশ্যক প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করে রাখা হয়েছিল, যেটাকে অদৃশ্য আবশ্যক প্রক্রিয়া, যেটি আসলে কাগজে কলমে কোনো নির্দিষ্ট কোনো আবশ্যক প্রক্রিয়া নয়, কিন্তু সেটিকে পর্দার আড়ালে একটি আবশ্যিক প্রক্রিয়া বানিয়ে রাখা হয়েছিল। কেমন ভেরিফিকেশান? প্রত্যেকের পারিবারিক ভেরিফিকেশান হবে, রাজনৈতিক অ্যাফিলিয়েশনের ভেরিফিকেশান হবে, কারোর যদি কোনো সরকারের যেই রাজনীতি, বিশেষ করে আওয়ামী রাজনীতির সাথে যদি তার সম্পর্ক না থাকে, কিংবা তার পরিবারের কেউ যদি অন্য ভিন্ন কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকে, জাতীয়তাবাদী দলের রাজনীতি কিংবা জামাতের রাজনীতি কিংবা যে কোনো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কিংবা অন্য যে কোনো রাজনীতির সাথে যদি কারোর সম্পৃক্ততা থাকে, তাকে শিক্ষক হতে দেওয়া হতো না। এবং বলা হতো যে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না, বিশ্ববিদ্যালয়ে অনার্সে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছে, প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছে, গোল্ড মেডেলিস্ট, তারপর রাষ্ট্রপতি গোল্ড মেডেল পেয়েছে, যত যোগ্যতাই থাকুক না কেন, পলিটিক্যাল ক্যারিয়ারে তার যদি সরকারি যেই রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলের বিপক্ষে যদি কোনো রাজনৈতিক দলে তার সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়, তাহলে তাকে শিক্ষক হতে দেওয়া হতো না। এইরকম একটি আমি বলবো যে অলিখিত আবশ্যিক প্রক্রিয়া বানিয়ে রাখা হয়েছিল ভেরিফিকেশন প্রক্রিয়াকে। তো এটি করার মধ্য দিয়ে অনেক শিক্ষার্থীকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে দেওয়া হয়নি। এবং দেখা যায় যে বিসিএসের ক্ষেত্রেও অনেক শিক্ষার্থীকে মাদ্রাসায় পড়েছে, এবং তারা মাদ্রাসায় পড়ার কারণে দেখা গেছে তাদেরকে শিবির সন্দেহ, ট্যাগ দেওয়া কিংবা অন্য কোনো কিছু সন্দেহ করে তাদেরকে ক্যাডার থেকে বঞ্চিত করা হয়েছে। তো এগুলো থেকে আমি বিশ্বাস করি অন্তত পক্ষে এইরকম পরিস্থিতি থেকে আমরা উতরে এসেছি, আমরা বেরিয়ে এসেছি। এখন আশা করি অন্তত আমাদের শিক্ষক নিয়োগের সময় আমাদের রাজনৈতিক ভেরিফিকেশান হবে না যে আমি কোন দলের রাজনীতি করি, এই দল না করলে আমাকে শিক্ষক হইতে দেওয়া হবে না, কিংবা আমি বিসিএস ক্যাডার হওয়ার সময় আমাকে এই ভেরিফিকেশানের প্রক্রিয়ার মধ্যে দিয়ে মাদ্রাসায় পড়েছি বলে আমাকে আটকে দেওয়ার যেই চিন্তা, সেই চিন্তা এখন আশা করি আর কার্যকর করা হবে না, এবং সেটি থেকে আমরা আশা করি আমরা বেরিয়ে এসেছি। আসলে আশঙ্কার জায়গা কিন্তু থেকেই যায়, যদিও আমরা এখন কিছুটা চিন্তা করছি, কেননা বিভিন্ন জায়গায় আমরা আশঙ্কা করি যে যদি এমন হয় যে এস্টাবলিশমেন্ট যেটা ছিল সেটা যদি আবার ফিরে আসে কোনোভাবে, অন্য ফর্মে, ভিন্নভাবে, তাহলে কিন্তু আমরা আবার নিশ্চিন্ত হতে পারি না। আমরা আশা করছি, আশাবাদী হব ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি ক্যাম্পাসগুলোতে আমরা যে বিষয়টা বললাম যে মানুষের মধ্যে ইসলামোফোবিয়া কিভাবে কাজ করে, এর মধ্যে একটা হচ্ছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিয়ে কিন্তু মেকানিজম করে ইসলামপন্থী এবং ইসলামী চিন্তা যারা করে তাদেরকে ডাউন করে রাখা হয়েছে। বা আমি যদি সাপোজ আপনি বিতর্কের সাথে ছিলেন, তো বিতর্ক সংগঠনগুলো যদি আমরা উদাহরণস্বরূপ দেখাই, যে আপনি কোথাও দেখবেন না যে মানে ধর্মকে পজিটিভলি দেখানো হয় এরকম কোনো টপিক কোথাও খুঁজে পাওয়া যায় নাই। অধিকাংশ ক্ষেত্রে যেটা করা হয় যে ধর্মকে নেগেটিভলি উপস্থাপন করেই বিতর্কের মোশন দেওয়া হয়, টপিক দেওয়া হয়। তো যেটা হয়, বিতর্কে সাধারণত দুইটা পক্ষ থাকে, পক্ষ বিপক্ষ থাকে, সরকারি দল বিরোধী দল থাকে। তো যখন মোশনটা ধর্ম বিরোধী হলেও কেউ না কেউ তো যারা ওই টপিকের বিপক্ষে বলে তারা ধর্মের পক্ষে বলতে হয়। তো এটির একটা আমি আসলে এটি দেখেছি আমাদের সময়, বিতর্কের সময় কলেজ বিতর্কগুলোতে, বিশ্ববিদ্যালয় বিতর্কগুলোতে এমন টপিক হাজির করা হতো, টপিক দেওয়া হতো, এমন মোশন দেওয়া হতো যেটা সরাসরি ধর্মের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে, বিশেষ করে অন্য কোনো ধর্মের সাথে না, স্পেশালি ইসলামের সাথে সাংঘর্ষিক, সেটাকে দেয়া হতো। এবং বলা হতো যে যেটা বিতর্কের টপিকের ফরম্যাট, এই সংসদ বিশ্বাস করে যে ধর্ম একটি ইউটোপিয়া, আমি ধর্ম মানতে বাধ্য নই,
ধর্ম আমার জীবন আচরণ ঠিক করে দিতে পারে না, বা এই ধরনের ধর্মের সাথে ইসলামের সাথে ধর্ম একটা আফিম, ধর্ম একটা আফিম বা এরকম, আমি ইসলাম একটি অযৌক্তিক ধর্ম, ইসলাম অবৈজ্ঞানিক ধর্ম, ইসলাম রেশনাল রিলিজিয়ান না, এইরকম বিভিন্ন মোশন হাজির করে বিতর্ক করার যে একটা প্রবণতা এটি ছিল আমরা দেখেছি। এখনও আমি জানি না, অনেক দিন ধরে আমি বিতর্কের সাথে নেই, অনেক জাজমেন্টও বসি না, তো সেজন্য কম দেখা হয়। বাট যতদিন পর্যন্ত দেখেছি এরকম একটা অবস্থা ছিল যে শিক্ষার্থীদের মগজের মধ্যে যে আমি কিভাবে হচ্ছে ধর্মের বিরুদ্ধে, ধর্মের বিপক্ষে নিজের যুক্তিকে কিভাবে ফ্রেম করব, আমি কিভাবে যুক্তিটাকে উপস্থাপন করব, কিভাবে আমি ধর্মের বিরুদ্ধে নিজের চিন্তাকে তৈরি করব, এরকম একটা প্রক্রিয়া আমরা দেখেছি। আমার মনে হয় এই যে কালচারাল, আমি যদি বলি কালচারাল ফ্যাসিজম বলি, কিংবা হচ্ছে কালচারাল ডমিনেশন বলি, কালচারাল অ্যাগ্রেশন বলি, কালচারাল হেজিমনি বলি, যাই বলি, এইটার বিপক্ষে যদি আমাকে দাঁড়াতে হয়, আমি বলবো যে বর্তমান বাস্তবতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের এগুলোর বিপক্ষে দাঁড়ানোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষার্থীদের কিছু বিষয়ে করণীয় ঠিক করা দরকার, কিছু বিষয়ে ফোকাস করা দরকার, কাজ করা দরকার। তার মধ্যে একটা বিষয় আমি তো পূর্বে আলোচনা করেছি যে ন্যারেটিভ বিল্ড আপ করা, বয়ান নির্মাণ করা, সপক্ষের বয়ান নির্মাণ করা, সঠিক বয়ান হাজির করা, ইতিহাসের সঠিক লিখন বা ইতিহাসের সঠিক বয়ান নির্মাণ করা, সঠিক ন্যারেটিভ নির্মাণ করা, যেই ভুল ইতিহাস লিখিত হয়েছে সেটার সঠিক ইতিহাস সামনে হাজির করা, কিংবা কোথাও যদি ইতিহাসের পাঠ থেকে ইসলামপন্থীদের অবদানকে বাদ দিয়ে দেওয়া হয় সেটাকে হাজির করা, কোথায় ইসলামপন্থীদেরকে লুকিয়ে রাখা, হাইড করার চেষ্টা চলেছে সেটাকে সামনে তুলে আনা, এই কাজটি করতে হবে। তারপরে যেই বিষয়টা আমি বলবো যে আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইসলামপন্থীদের এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের কিছু স্কিলস ডেভেলপ করার দিকে নজর দেওয়া উচিত। যেমন আমি বলবো যে ভাষাগত দক্ষতা আমি বলবো দেখেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় আপনার আসলে মাল্টাইলিঙ্গুয়াল হওয়া প্রয়োজন। আপনি ধরেন শুধু বাংলা ভাষায় কথা বলতে পারেন, তাহলে আপনি আসলে কতটুকু নিজেকে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে উপস্থাপন করতে পারবেন? আপনি বাগ্মী হন, বক্তা হন, তাহলে আপনার ভিন্ন ভাষায় কথা বলতে হবে। আপনি লেখক হন, আপনি একাডেমিশিয়ান হন, আপনাকে ভিন্ন ভাষায় লিখতে জানতে হবে। আপনার যদি বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা থাকে, আপনার যদি আরবি ভাষায় দক্ষতা থাকে, আপনার ফ্রেঞ্চ, জার্মান, চাইনিজ ভাষায় দক্ষতা থাকে, আপনার উর্দু ফার্সি ভাষায় দক্ষতা থাকে, আপনি বহির্বিশ্বের সাথে নিজেকে তাল মেলানোর জন্য, আপনার ভয়েসটাকে বিশ্বের বুকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার জন্য আপনার তো ভাষার বিকল্প কোনো টুল নাই, আপনাকে ভাষা জানতে হবে। তাহলে আমি বলবো প্রথমত স্কিলস ডেভেলপমেন্টের জায়গাতে 1 নম্বর বিষয়ে আমার মনোযোগ দেওয়া উচিত, আমাকে মাল্টাইলিঙ্গুয়াল হওয়া উচিত, আমার ভিন্ন ভাষা শেখা উচিত, এবং ভিন্ন ভাষায় আমার ভয়েসকে গ্লোবাল মঞ্চে, আন্তর্জাতিক মঞ্চে আমার ভয়েসকে পৌঁছে দেওয়া উচিত। এটা একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা তো বাংলাদেশে আসলে খুবই, আমি বলবো যে নাজুক। যেই জায়গায় আমাদের কাজ করার কথা দরকার, সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার, সেটি হচ্ছে রিসার্চ অ্যাফিলিয়েশনের জায়গাটাতে, গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থায়। আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে ডিগ্রি নির্ভর শিক্ষা ব্যবস্থা হয়ে আছে, এটাকে আসলে গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থা বানানো প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে শুরু করে যদি বলি, আমরা আসলে অনার্স 4 বছরের ডিগ্রি, একটি অনার্স ডিগ্রি সম্পন্ন করি, মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে আমরা বের হয়ে যাই, কিন্তু আমার একটা ভালো রিসার্চ পেপার থাকে না, আমার একটা থিসিস পেপার থাকে না, আমি জানি না কিভাবে একটা রিসার্চ আর্টিকেল লিখতে হয়, আমি জানি না একটা কিভাবে রিসার্চ পেপার লিখতে হয়, আমি জানি না কিভাবে একটা বই লিখতে হয়, আমি জানি না একটা কিভাবে বইয়ের আর্গুমেন্টকে চ্যালেঞ্জ করতে হয়, একটা আর্টিকেলের আর্গুমেন্টকে চ্যালেঞ্জ করতে হয়, একজন স্কলারকে, একজন অথরকে কিভাবে চ্যালেঞ্জ করতে হয়, কিভাবে কোনো অথরের সাথে, স্কলারের সাথে অ্যাগ্রি করতে হয়, কিভাবে ডিসঅ্যাগ্রি করতে হয়, কিভাবে আর্গুমেন্টের কাউন্টার আর্গুমেন্ট হাজির করতে হয়। এই যে রিসার্চের স্কেলগুলো আমরা ধরতে পারি না, এই জায়গায় আমাদের মারাত্মকভাবে পিছিয়ে পড়া অবস্থান রয়েছে শিক্ষকদের, শিক্ষার্থীদের, সবার। তো আমি বলবো যে ইসলামপন্থীদের, এটা আসলে মোটা দাগে সবার জন্যই, তবে ইসলামপন্থীদেরকে ক্যাম্পাসে টিকে থাকার জন্য গবেষণা নির্ভর শিক্ষায় অনেক বেশি নজর দেওয়া উচিত, নিজেদেরকে গবেষণামুখী শিক্ষায় নিজেদের আত্মনিয়োগ করা উচিত। পাশাপাশি গবেষণা নির্ভর শিক্ষা কীভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনপ্রিয় করে তোলা যায়, শিক্ষার্থীদেরকে গবেষণা নির্ভর শিক্ষায় কীভাবে আগ্রহী করা যায়, সেই দিকে নজর দিতে হবে। প্রসঙ্গত বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ডাকসু নির্বাচনের একটা মৌসুম চলছে। এই নির্বাচনে আমরা জানি যতগুলো পদ রয়েছে, কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, যেটি ডাকসু বলি আমরা, কেন্দ্রীয় সংসদের নির্বাচনে যে পদগুলো রয়েছে, ভিপি, জিএস, এজিএস, পাশাপাশি কতগুলো সম্পাদক রয়েছে এবং কতগুলো সদস্য রয়েছে। একটি সম্পাদক পদ, যেটি আমি যে আলোচনা এখন করছি গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থা নিয়ে, সেটির সাথে সম্পৃক্ত একটি সম্পাদক পদ রয়েছে আমাদের, সেটি হচ্ছে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদ।
এই গবেষণা ও সম্পাদক পদ নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার তৈরি হচ্ছে এই বছর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অবজার্ভ করছি। তো সেখানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করছেন যারা, এদের মধ্যে একজন খুব ভালোভাবেই সবার ফোকাসে এসছে, আলোচনা পেয়ে এসছে। আলোচনায় যাকে হাজির করা হয়েছে জুলাই বিপ্লবের আমাদের একজন সম্মুখ সারির যোদ্ধা সানজিদা ইসলাম তন্নিকে বেশ ভালোভাবে ফোকাসে রাখা হয়েছে। তন্নি এই পদের একজন ক্যান্ডিডেট। যে কারণে ফোকাসে রাখা হয়েছে সেটি হচ্ছে, যেমন আমরা দেখেছি বাকছাস প্যানেল থেকে ওই পদে কোনো প্রার্থী দেওয়া হয়নি, জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল থেকে ওই পদে কোনো প্রার্থী দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? তন্নির প্রতি সম্মান দেখিয়ে। এর কারণ হচ্ছে তন্নি জুলাই যোদ্ধা ছিলেন। তন্নির একটি ছবি আমরা দেখেছি জুলাই বিপ্লবে, 15 জুলাইতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা চালায়, সেই সময়ে তন্নির এই হামলার মাঝখানে তন্নির একটি হামলার সম্মুখীন হওয়া অবস্থায় তখন যেই আক্রমণ করা হচ্ছে, এইরকম পরিস্থিতি তন্নির একটি ছবি যেটি ভাইরাল হয়েছিল এবং জুলাই বিপ্লবে সেটি আর্কাইভড হয়েছে। এইরকম ছবিটি আমরা সবাই দেখেছি এবং তন্নি জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, এতেও আমাদের কারোর কোনো সন্দেহের অবকাশ নেই। এই ছবিটিকে মূল্যায়ন করে এবং তন্নির অবস্থানকে সম্মান জানিয়ে বিভিন্ন প্যানেল ওই পদে কোনো প্রার্থী দেয়নি। তো আমরা তন্নির প্রতি শ্রদ্ধা জানাই। পাশাপাশি সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের আলোচনায় আনা দরকার, মানুষ সেই আলোচনাটি অনেকে মিস করে যাচ্ছে, যে তন্নির জুলাই যোদ্ধা হিসেবে অবদান রয়েছে, পাশাপাশি গবেষণা এবং প্রকাশনা সম্পাদক পদে যোগ্যতার বিচারেরও একটা ব্যাপার রয়েছে। আমি সেই পদে দুটি প্যানেল থেকে পদে প্রার্থী দেওয়া হয়নি, কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত যেই প্যানেল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যেই প্যানেলটি রয়েছে, সেই প্যানেল থেকে এই গবেষণা ও প্রকাশনা পদে সম্পাদক পদে কিন্তু নির্বাচন করছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের আমারই শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ সাজ্জাদ হুসাইন খান। সাজ্জাদ এই পদে প্রার্থিতা করছেন। এখানে আমি যদি সাজ্জাদকে এবং তন্নিকে একটু কম্পেয়ার করি, যে তন্নিও জুলাইয়ের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, সাজ্জাদও জুলাইয়ের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। সাজ্জাদের কি কন্ট্রিবিউশন কোনো অংশে কম ছিল? না, সাজ্জাদের কন্ট্রিবিউশন অনেক বেশি ছিল। দেখেন, সাজ্জাদের কন্ট্রিবিউশনটা হয়তো আলোচনায় ওইভাবে, তন্নির ছবিটা আমরা যেই রকম ভাইরাল হয়েছে সবাই দেখেছি, সাজ্জাদের হয়তো ওই রকম কোনো ছবি ভাইরাল হয়নি। কিন্তু আপনি দেখেন সাজ্জাদের গুরুত্বপূর্ণ কিছু অবদান ছিল জুলাইয়ের এই বিপ্লবে, গণ অভ্যুত্থানে। যেমন সাজ্জাদের একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল যেই সময়টাতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, আমরা টাচ ফোন, অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন ব্যবহার করতে পারছিলাম না, বাটন ফোন ব্যবহার করে আমাদেরকে মেসেজ পাঠাতে হচ্ছিল সংবাদ কর্মীদের কাছে, মিডিয়ার কাছে, বিভিন্ন সমন্বয়করা একে অপরের কাছে, সহ সমন্বয়কদের মধ্যকার এই যে যোগাযোগ রক্ষা করা, এই কাজটির জন্য যে মোবাইল এবং সিম কেনার প্রয়োজন হয়েছে, সাজ্জাদ কিন্তু মোবাইল কিনেছে, সিম কিনেছে। সাজ্জাদকে বলা হয়েছিল সিম এবং মোবাইল কিনে সরবরাহ করতে, সাজ্জাদ এটি কিনেছে এবং সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। সাজ্জাদের এটা কিন্তু অনেক বড় একটা কন্ট্রিবিউশন, বাট এই আলোচনায় অবদানের কথাটা কিন্তু আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে না। আরেকটা কন্ট্রিবিউশন দেখেন, শহীদ মিনারে অবস্থান করে যখন আমরা নিজেদের অবস্থানের জানান দিচ্ছি 3রা আগস্টে, সেখানে সাজ্জাদের একটা বড় ভূমিকা ছিল। শাহবাগের হামলায় মাত্র 6 জন শিক্ষার্থীর উপর যখন হামলা করা হয়, সেইখানে 6 জনের মধ্যে একজন সাজ্জাদ ছিলেন। এবং যখন বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ করে দেওয়া হয়, শিক্ষার্থীরা হল ছেড়ে দিতে হচ্ছে, সেই রকম মুহূর্তে সাজ্জাদ কিন্তু ঢাকা ছেড়ে যায়নি, ঢাকায় অবস্থান করেছে, আজিমপুরে থেকে নিয়মিত আন্দোলনে অংশগ্রহণ করেছে, প্রতিদিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সাজ্জাদ আন্দোলনে অংশগ্রহণ করেছে। তার মানে সাজ্জাদের কন্ট্রিবিউশন টু সাম এক্সটেন্ট তন্নির চাইতে অনেক বেশি জুলাই বিপ্লবে বা জুলাই গণ অভ্যুত্থানে। কিন্তু আমরা তন্নিকে যেভাবে জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ফোকাস দিয়ে সম্মান জানাচ্ছি, সেই জায়গায় সাজ্জাদকে আমরা আড়াল করে রাখছি। আমি বলবো যে আমি যদি দুইজনকে কম্পেয়ার করি, জুলাই বিপ্লবে দুইজনের অবদানের জায়গায় তন্নির চেয়ে সাজ্জাদের অবদান কম নয়, বরং কোনো কোনো অংশে সাজ্জাদের অবদান অনেক বেশি। আচ্ছা, এটা হলো জুলাই বিপ্লবে কার অবদান কতটুকু সেটির আলোচনা। এবার একটু যদি আমরা দেখি যে গবেষণা এবং প্রকাশনা সম্পাদক হিসেবে কে কতটুকু যোগ্য, দুইজনের যদি যোগ্যতার বিচার করি, উইথ ডিউ রেসপেক্ট টু তন্নি, আমি যদি যোগ্যতার বিচারের কথা বলি, তন্নি আমি যতটুকু জেনেছি তার ইশতেহার থেকে বা তার যোগ্যতার প্রকাশ থেকে, ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের একজন ছাত্রী, তিনি তার অনার্সে একটি ডিজার্টেশন লিখতে হয়েছে, তাকে একটি থিসিস পেপার লিখতে হয়েছে, সেটির আলোকে তিনি পেপার পাবলিশ করার জন্য অ্যাপ্রোচ করেছেন বিভিন্ন জার্নালে, হয়তো পেপার পাবলিশ করতে পারবেন, এই পর্যন্ত তিনি কাজ করেছেন। তার এখনও পর্যন্ত মোটা দাগে বড় কোনো গবেষণাপত্র বা বড় কোনো বই বা বড় কোনো লেখা তিনি পাবলিশ করেছেন বা প্রকাশনা রয়েছে, এই মর্মে কিছু আমরা এখনও দেখিনি।
বিপরীত পক্ষে আমরা যদি সাজ্জাদের গবেষণা এবং প্রকাশনা নিয়ে দেখি, দেখেন সাজ্জাদ মাত্র অনার্স শেষ করেছে, মাস্টার্স প্রথম সেমিস্টারের একজন শিক্ষার্থী। ইতোমধ্যেই সাজ্জাদের নিজস্ব গবেষণা এবং প্রকাশনা গ্রন্থের সংখ্যা 25-এর উপরে। আপনি দেখেন এটা অনেক বড় সংখ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে অধিকাংশ শিক্ষার্থী অনার্স মাস্টার শেষ করে বের হয়ে যায় কোনো রকম গবেষণাপত্র আর্টিকেল না লিখে, কিভাবে আর্টিকেল লিখতে হয় সেটা শেখার আগেই, সেখানে সাজ্জাদ শুধু আর্টিকেল লেখা নয়, আর্টিকেল লিখেছেন, আর্টিকেল অনুবাদ করেছেন, মৌলিক বই লিখেছেন, অনুবাদ করেছেন। এই রকম গ্রন্থ এবং আর্টিকেল গ্রন্থের সংখ্যায়, অনুবাদ এবং মৌলিক বইয়ের সংখ্যায় 25-এর উপরে। পাশাপাশি আরও কিছু বই আসছে। এবং সাজ্জাদের এই যে গবেষণা সত্তা, আপনি দেখেন সে বিভিন্ন ফিল্ডে লেখালেখি করেছে। ইসলামিক পলিটিক্যাল থট, তারপর হচ্ছে ইসলামিক রিলিজিয়াস থট, তারপর হচ্ছে ইসলামিক ফিক বা হচ্ছে ইসলামিক লিগাল থট, তারপর হচ্ছে আপনি যদি বলেন বাংলাদেশের কালচার বাস্তবতায়, রাজনৈতিক আন্দোলন, ইসলামী আন্দোলনের জায়গায়, তারপর হচ্ছে আমরা বিশেষ করে ইউসুফ কারদাবিকে আমরা চিনি। ইউসুফ কারদাবির অসংখ্য বই সাজ্জাদ অনুবাদ করেছেন এবং তার অনেক মৌলিক গ্রন্থ রয়েছে এবং বেশ কিছু আর্টিকেল তিনি অনুবাদ করেছেন, আবার তার কিছু মৌলিক আর্টিকেল রয়েছে। তাহলে গবেষণা এবং প্রকাশনার যোগ্যতায় সাজ্জাদ বহুগুণ তন্নির চেয়ে এগিয়ে। তাহলে আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমার এটা, আমি সাজ্জাদের প্রচারণা করছি না, কিন্তু আমরা যেহেতু কথা বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কিলস ডেভেলপমেন্টের জায়গায় গবেষণা নির্ভর শিক্ষায় মনোযোগ দেওয়া দরকার, সেজন্য আমি বলবো ওভারঅল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন গবেষণা এবং প্রকাশনা পদে কাউকে নির্বাচন করবেন, আমাদের সেই জায়গায় জুলাইয়ের অবদানের প্রতি সম্মান শ্রদ্ধা রাখার পাশাপাশি একজন গবেষক এবং প্রকাশক হিসেবে যে দুজন কম্পিট করছেন তাদের মধ্যে কার যোগ্যতা বেশি এবং কে নিজেকে গবেষণা এবং প্রকাশনায় নিজের যোগ্যতা ইতিমধ্যে প্রমাণ করেছেন, সেই জায়গার দিকে আমরা তাকিয়ে যদি দেখি, তাহলে আমার মনে হয় সাজ্জাদ এখানে অনেক অনেক বেশি যোগ্য প্রার্থী। এবং তন্নির জুলাই স্পিরিটের প্রতি সম্মান রেখেও সাজ্জাদের যোগ্যতাকে এগিয়ে আমার মনে হয় সাজ্জাদের মতো কাউকে আমরা গবেষণা এবং প্রকাশনা পদে আমাদের এগিয়ে রাখা উচিত। এটি আমরা আসলে ডাকসুর সাথে আমাদের আলোচনার সাথে সংশ্লিষ্ট, সেই জন্য একটু আলোচনায় অন্তর্ভুক্ত করেছি। এটার পাশাপাশি আমাদের আরও কিছু যোগ্যতা, আরও কিছু স্কিলস আমাদের ডেভেলপ করা দরকার। যেমন আন্তর্জাতিক মঞ্চে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বয়ান হাজির করা, যেমন আমি ইন্টারন্যাশনাল কনফারেন্সে পার্টিসিপেট করা, ইউনাইটেড নেশন, একজন ইসলামপন্থী মানে গবেষক বা ইসলামপন্থী একাডেমিশিয়ান যদি ইউনাইটেড নেশনসের কোনো একটা সেশনে বক্তব্য উপস্থাপন করার সুযোগ পায়, সেখানে তিনি ইসলামপন্থাকে রিপ্রেজেন্ট করে বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন। ইন্টারন্যাশনাল কোনো কনফারেন্স, যে কনফারেন্সগুলোতে আমরা বিভিন্ন পেপার প্রেজেন্ট করি, আমাদের বিভিন্ন গবেষণা তত্ত্ব প্রেজেন্ট করি, সেখানে ইসলামপন্থী আলোচনা বা আমাদের চিন্তাগুলোকে থিওরাইজ করে সেগুলোকে ইন্টারন্যাশনাল মঞ্চে, ইন্টারন্যাশনাল স্টেজে সেগুলোকে উপস্থাপন করার চেষ্টা করা, সেই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। আরেকটা কাজ, এটা হচ্ছে কোয়ালিশন বিল্ড করা। কোয়ালিশনটা বিল্ড কোথায় করব? আমি শুরুতে ন্যান্সি ফ্রেজারের একটা তত্ত্বের কথা বলেছিলাম, সেটা হচ্ছে কাউন্টার পাবলিক। এই যে কাউন্টার পাবলিক, যাদেরকে হচ্ছে মেইন স্ট্রিম তাদের প্রভাবশালী গোষ্ঠী থেকে আলাদা করে রাখে, এক্সক্লুড করে রাখে, যাদের প্রভাবটা কম থাকে, যারা মেইন স্ট্রিমের ভিতরে ঢুকতে পারে না। যেমন আমি যেটা বলেছি যে ইসলামপন্থীদেরকে কাউন্টার পাবলিক বানিয়ে রাখা হয়েছে দীর্ঘ সময়, তাদেরকে মেইন স্ট্রিমে যেতে দেওয়া হয় না, এক্সক্লুড করে রাখে। এইরকম আরও কিছু প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে, যেমন নারীর নিরাপত্তা, নারীর একটা ভয়েস, কিংবা হচ্ছে যাদেরকে আমরা সমাজের মধ্যে কথা বলতে কম দেই, এইরকম যাদের ভয়েসটাকে মেইন স্ট্রিমে আনা হয় না, এরকম এক্সক্লুডেড কিছু ছোট ছোট গোষ্ঠী রয়েছে। এই এক্সক্লুডেড গোষ্ঠীগুলোকে একত্রিত করে একটা কোয়ালিশন বিল্ড করা। সবার ভয়েসটা যখন একত্রিত হবে, একটা কালেকটিভ ভয়েস হবে, তখন এই কালেকটিভ ভয়েসটা মেইন স্ট্রিম ভয়েসকে চ্যালেঞ্জ করবে, মেইন স্ট্রিম ন্যারেটিভকে চ্যালেঞ্জ করবে। এইটাই আমাদের একটা শক্তি, একটা জায়গা তৈরি করা প্রয়োজন, এবং এটি তৈরি করলেও আমরা আসলে আমাদের জায়গাগুলোতে যেতে পারবো। তারপরে হচ্ছে সমকালীন বিতর্কগুলো। আমরা যদি যেমন মডার্ন যেই ডিবেটগুলো চলে, এই ডিবেটগুলোতে আসলে আমাদের অবস্থান কি? আমরা মডার্নিটিকে নিয়ে অনেক কথা বলি, মডার্নিটিকে অনেক ক্রিটিক করি, কিন্তু ক্রিটিক করলেও দিন শেষে আমরা তো মডার্নিটির বাইরে যেতে পারছি না। উই ডু এক্সিস্ট ইন মডার্নিটি, রাইট? আমরা দিন সকাল সন্ধ্যা আমরা তো মডার্নিটির ভেতরেই এক্সিস্ট করছি। এখন আমি যদিও জেন্ডার প্রশ্নে একজন সেকুলার কি বক্তব্য দিয়েছে, কিংবা একজন ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিরোধী, ধর্মবিরোধী কেউ একজন কি বক্তব্য দিয়েছে, সেটা নিয়ে আমরা হৈহুল্লোড় করছি, কিন্তু জেন্ডার প্রশ্নটাকে আমি কিভাবে ডিল করব, এটার অল্টারনেটিভ সলিউশন আমার কাছে কি, সেটিও তো জনগণ জানতে চাইবে। আমি তাদেরকে কি দিচ্ছি? তাহলে আমার তো এই প্রশ্নটাকে ডিল
করা জানতে হবে। আমার তো জেন্ডার প্রশ্নের একটা সঠিক অবস্থান থাকা লাগবে। আমি একজন ইসলামপন্থী দৃষ্টিকোণ থেকে আমি জেন্ডার প্রশ্নটাকে কীভাবে ডিল করছি, আমি উইমেন এম্পাওয়ারমেন্টটাকে কীভাবে ডিল করছি, আমি উইমেন লিডারশিপটাকে কীভাবে ডিল করছি, নারীদের ফ্রিডমটাকে আমি কীভাবে ডিল করছি, আমার তো এই বয়ান থাকা লাগবে, অল্টারনেটিভ ভয়েস আমার থাকা লাগবে। তাহলে আমার এটা তৈরি করা দরকার। ইকোনমিক জায়গাতে সেকুলাররা একরকম ইকোনমিক সিচুয়েশন আমাদেরকে এনে দিচ্ছে, কিংবা ধর্মবিরোধী যারা তারা ইসলামের এগেনস্টে গিয়ে ইকোনমি হাজির করছে, ফাইন। আমার হালাল ইকোনমির মাধ্যমে তো আমাকে দেখাতে হবে আমি কোন ইকোনমির কথা বলছি। আমার তো ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ইকোনমির মাধ্যমে দেখাতে হবে আমি কিভাবে ইসলামপন্থী ইকোনমির চিন্তাটা করছি। আমার ওই বয়ানটাকে তো আমার মানুষের সামনে নিয়ে আসতে হবে। তারপরে এনভায়রনমেন্ট, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলোতে আমরা জানি যেই পুঁজিবাদী বিশ্ব একটা এনভায়রনমেন্টের সাথে যেই মতবাদ বা থিওরিগুলো তৈরি করে রেখেছে, পুঁজিবাদী বিশ্বের বিপক্ষে আমার আসলে ভয়েসটা কি, আমি আসলে সেগুলোকে কিভাবে সেগুলোর বিপক্ষে কথা বলবো, আমি কার্বন এমিশনটাকে কিভাবে ডিল করব, আমি হচ্ছে পরিবেশের সাথে সম্পৃক্ত যে কোনো এই যে এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, তারপরে ওয়াটার পলিউশন, এগুলোকে ইসলামপন্থী লেন্স থেকে আমি কিভাবে ডিল করছি, এগুলোর অল্টারনেটিভ সলিউশন আমি কি দিচ্ছি। আমি একটা জিনিসকে বললাম এটা আমি পছন্দ করি না, ইসলাম পন্থার সাথে এটা যায় না, এটা সাংঘর্ষিক বলে আমি সেটা বন্ধ করে দিলাম, দিস ইজ নট দ্য সলিউশন। একটা জিনিস আমি যদি বন্ধ করতে চাই সেটার বিকল্প আমাকে দিতে হবে, যে আমি কোনটা দিতে চাই এবং ইসলাম পন্থার সাথে যায় এরকম বিকল্প সলিউশন আমার হাতে কি আছে। দিলে জনগণ বিচার করবে যে আমার সলিউশনটা কতটা ভায়াবল এবং সেটা জনগণ নিবে কি নিবে না। তাহলে আমার এই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। আমি কোনো একটা জিনিসকে বন্ধ করে দিলেই সেটা সমাধান হবে না। বন্ধ করে দিতে চাইলে সেটার এগেনস্টে আমার কি বিকল্প সলিউশন আছে এটাও আমার জনগণের সামনে হাজির করতে হবে। জনগণ বিচার করবে আমি যেটি বন্ধ করে দিতে চাচ্ছি সেটি ভালো, নাকি আমি ইসলাম পন্থার বিচারে যেটিকে হাজির করতে চাচ্ছি সামনে সেটি ভালো, এটি জনগণ বিচার করবে, কিন্তু আমাকে মানুষের সামনে সেটি আনতে হবে। তো আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখন যে চ্যালেঞ্জগুলো রয়েছে এগুলো মোকাবেলা করার জন্য আমাদের আসলে এই জায়গাগুলোতে নজর দিতে হবে, ফোকাস করতে হবে এবং এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা হয়তো ভবিষ্যতের যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসবে, যে সংঘাতগুলো আসবে আমরা ধারণা করছি, সেই সংঘাতগুলোকে আমরা ডিল করতে পারবো। এখন সবশেষ আপনি তো যুক্তরাষ্ট্রে এখন পিএইচডি করছেন, এর আগেও বাইরে পড়াশোনা করেছেন। আমরা দেখি যে বিশেষ করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত শিক্ষার্থী আছেন, আমি ইনক্লুডিং কওমি মাদ্রাসা যারা আছেন, তারাও কিন্তু হায়ার স্টাডিজের সুযোগটা কম পাচ্ছেন। মানে খুব সীমিত কয়েকটা দেশে তারা হয়তো হায়ার স্টাডিজ যেতে পারছেন, অথবা তারা ভয় পাচ্ছেন, হয়তো তার রেজাল্টও ভালো, তিনি হায়ার স্টাডিজে যাওয়ার যোগ্য, কিন্তু চিন্তা করছেন আমি ইউরোপে গিয়ে আবার ইসলামোফোবিয়া আক্রান্ত, যে ইসলামিক চিন্তার কারণে সে বৈষম্যের শিকার হন কিনা বা অন্যান্য বিষয়গুলো তাদের একটা দুশ্চিন্তা কাজ করে। তো আপনার অভিজ্ঞতার আলোকে আসলেই কি এরকম মানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বা ইসলামপন্থী ব্যাকগ্রাউন্ড থাকার কারণে কেউ কি আলাদা করে বৈষম্যের শিকার হয় কিনা, নাকি তাদেরও কিছু এক্সট্রা বেনিফিটও আসলে সেখানে পায়, যেমন ল্যাঙ্গুয়েজের কারণে, কারো কোরআন হাফেজ হওয়ার কারণে বা কোনো কারণে এক্সট্রা বেনিফিটও কি পায় কিনা, আমার এই দিকটা একটু। এই আলোচনাটা অনেক লম্বা, আমরাও তো লম্বা আলোচনা যাব না, আমি খুব লং স্টোরি শর্টে বলি। সেটা হচ্ছে প্রথমত মাদ্রাসা শিক্ষার্থীদের এটি এক ধারণা যে আমরা মনে হয় ইউরোপ আমেরিকায় গেলে আমাদেরকে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, আমরা হয়তো নিজেদের যে ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড কালচারাল মধ্য দিয়ে বড় হয়েছি সেগুলো হয়তো আমরা পালন করতে পারবো না, এরকম একটা ধারণা রয়েছে। এটা থাকাটা অস্বাভাবিক না, যেহেতু পশ্চিমা বিশ্ব আসলে তাদের সংস্কৃতি, তাদের বিলিফস, তাদের প্র্যাকটিস সব কিছু ডেফিনেটলি আমাদের চেয়ে আলাদা, এবং তারা যেহেতু ধর্মীয় বাইন্ডিংসের মধ্যে নিজেদেরকে রাখেনি, তারা একটা ফ্রি সোসাইটি আমি বলবো। তো এই রকম জায়গাতে আসলে হ্যাঁ চ্যালেঞ্জের জায়গাটি হচ্ছে এই জায়গায় আমি প্রথমত বলবো এটি হচ্ছে বড় চ্যালেঞ্জ। যেমন এখানে আমি থাকলে আমি যেমন চাইলেই একটা অপকর্মে জড়িয়ে যেতে পারি না, কারণ আমাকে নানা দিক থেকে যেমন আমাকে বাধা দেওয়ার মতো অনেকগুলো অনুষঙ্গ রয়েছে, আমার ফ্যামিলি রয়েছে, আমার গার্ডিয়ান রয়েছে, আমার ফ্রেন্ড সার্কেল রয়েছে, দেশে আইন রয়েছে, দেশের ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা রয়েছে, মানুষ দেখলে বলবে আল্লাহ আপনি হুজুর মানুষ হয়ে এই খারাপ কাজটা করছেন, আপনি এটা করতে পারেন না। বাট ইউরোপ আমেরিকাতে যেটা হয় সেটা হচ্ছে আমাকে সেখানে আসলে নোবডি উইল জাজ মি অ্যাজ হুজুর অথবা মুসলিম অথবা ইসলামিক কেউ, এবং কেউ আমাকে বলবে না যে আপনি তো আসলে এই অপকর্মটা করতে পারেন না। সেখানে আমার জন্য আমি যেহেতু একটা ফ্রি সোসাইটিতে থাকবো, আমার জন্য খারাপ কাজ করা, যে কোনো রকম অপকর্মে জড়িয়ে যাওয়া খুব সহজ। আমি চাইলেই যে কোনো রকম খারাপ কাজ করতে পারি, আমি যে কোনো রকম সিন কমিট করতে পারি, যে কোনো রকমের অপকর্মে জড়িয়ে যেতে পারি। এখন আমি কি আসলে অপকর্মে জড়াবো নাকি জড়াবো না, ইট কমপ্লিটলি ডিপেন্ডস আপন মি আর কি। আমি কি চাই, আমি নিজেকে সেফ করে রাখতে চাই কিনা।
আমি যদি নিজেকে অপকর্ম থেকে দূরে রাখতে চাই, আমি খুব সুন্দরভাবে নিজেকে খারাপ কাজ থেকে দূরে রাখতে পারবো। আবার আমি যদি চাই যে আমি খারাপ কাজে জড়িয়ে যাব, অবারিত সুযোগ, আমি দিনে রাতে যখন ইচ্ছে তখন খারাপ কাজে জড়িয়ে যেতে পারবো। এইটা একটা। দ্বিতীয়ত, আমার উপর আসলে ওখানে কোনো প্রেশার নেই, আমাকে কেউ আসলে খারাপ কাজে জড়াতে বাধ্য করবে না, কিংবা আমাকে কেউ বঞ্চিত করবে না যে আমি পাঞ্জাবি পরি, আমি দাড়ি টুপি রেখেছি, এই জন্য আমাকে কেউ কোনো কিছুর কোনো ডিসক্রিমিনেশনের মধ্য দিয়ে যেতে হবে না। আমি এখন পর্যন্ত 2.5 বছর, প্রায় 3 বছর ধরে ইউএসএতে রয়েছি, পড়াশোনা করছি, আরও ভিন্ন ভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে। আমি কখনো ফিল করিনি বিকজ অফ মাই অ্যাটায়ার, আউটলুক, আমাকে কোথাও ডিসক্রিমিনেশনের শিকার হতে হয়েছে, এটা আমি ফিল করিনি। কিছু কিছু জায়গায় রয়েছে যেগুলো খুব স্বাভাবিকভাবে সব জায়গাতেই থাকে, সেগুলোর সাথে আপনাকে একটু স্মার্টলি ডিল করতে হবে, আপনাকে সেগুলো ওভারকাম করার জন্য সতর্ক থাকতে হবে। আপনি সহজে ওভারকাম করতে পারবেন যেহেতু অধিকাংশ মানুষ আপনাকে সাপোর্ট করবে। কিছু মানুষ যারা একটু কম সাপোর্ট করবে, যারা আপনার বিপক্ষে থাকবে, তাদের সংখ্যাটা খুব বেশি না। আপনি চাইলেই তাদেরকে পাশ কাটিয়ে ভালোভাবে নিজের লাইফ লিড করতে পারবেন, এবং সেখানে আসলে আপনার এইরকম বৈষম্যের শিকার হতে হবে না। আপনি চাইলে আপনার রিলিজিয়াস ইন্টিগ্রিটি ঠিক রেখে আপনার রিলিজিয়াস বিলিফ প্র্যাকটিস, রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকবেন, নামাজ পড়বেন। ইনফ্যাক্ট ইউএসএতে আপনার রিলিজিয়াস ফ্রিডম আমাদের দেশের চাইতে কোনো কোনো অংশ অনেক বেশি। আপনি মুসলিম কমিউনিটির মধ্যে যদি থাকেন, আমি লস অ্যাঞ্জেলসের মুসলিম কমিউনিটিতে থাকছি এখন, আগে শিকাগোর কমিউনিটিতে ছিলাম, আরবানা শ্যাম্পেইনের একটা বড় মুসলিম কমিউনিটিতে ছিলাম, মিশিগানের কমিউনিটি দেখে এসেছি, নিউ ইয়র্কের কমিউনিটি দেখেছি। এই যে বড় বড় মুসলিম কমিউনিটিগুলো রয়েছে, এখানটা ইসলাম প্র্যাকটিস করা খুবই সহজ, এবং সবাই খুব বড়োভাবে সব কিছু সেলিব্রেট করে, সব কিছু এনজয় করে, এবং সব কিছু সুন্দরভাবে তারা পালন করে। আমাদের দেশের চাইতেও অনেক বেশিভাবে বড়োভাবে তারা এগুলোকে সেলিব্রেট করে। সেজন্য আমি মনে করি ইউরোপ আমেরিকাতে আসলে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের এই ভয় রাখার দরকার নেই যে আমি সেখানে গেলে আমার প্র্যাকটিসের মধ্যে থাকতে পারবো কিনা। নির্ভয়ে যেতে পারে। আপনি চাইলেই আপনার সুন্দর প্র্যাকটিস আপনি ঠিক রাখতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না, এবং আপনাকে কেউ আপনার সাথে কোনো বৈষম্যও করবে না যে আপনি মাদ্রাসার বা আপনি মুসলিম, এরকম বৈষম্য আপনার সাথে আশা করি করবে না। আমরা তো মোটামুটি ক্যাম্পাস কেন্দ্রিক আলোচনার পাশাপাশি আমাদের ইসলামপন্থীদের কি করণীয় আছে সেইগুলো সম্পর্কে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা আজকের পডকাস্টের একবার শেষ দিকে আছি। আপনার যদি বিশেষ করে আমাদের ইসলামপন্থী যুব সমাজকে কিছু বলার থাকে। ইসলামপন্থী যুব সমাজের জন্য আমার আসলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি এই মুহূর্তে বলা, সেটি হচ্ছে প্রথম বিষয়, আমাদের আসলে প্রচুর পড়া দরকার এবং জানা দরকার। কারণ হচ্ছে আমরা যদি না পড়ি এবং না জানি, আমাদের নিজেদেরকে লিটারেট করা দরকার। আমরা যদি নিজেদেরকে লিটারেট না করতে পারি, তাহলে আসলে আমি প্রথম কথা হচ্ছে আমি যদি না জানি তাহলে আমি সমস্যা আইডেন্টিফাই করতে পারবো না। আর যদি সমস্যা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে তো আমি রেমেডি নিয়েও চিন্তা করতে পারবো না, সলিউশনটা কি সেটাও আমি বের করতে পারবো না। তো এই জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমি বলবো যে মডার্নিটির অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই চ্যালেঞ্জগুলো আমাদের জন্য কীরকম সমস্যা ক্রিয়েট করতে পারে সেটা নিয়ে স্টাডি করতে হবে। দেন ওই সমস্যাগুলো ওভারকাম করার জন্য আমার কি অল্টারনেটিভস ভাবা দরকার, আমার কি ওয়ে আউট করা দরকার, এবং আমার কিভাবে সমাধানের পথ বের করা দরকার, সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। আমরা যদি পড়ালেখা করি, জানি, মডার্নিটিকে বোঝার চেষ্টা করি, চ্যালেঞ্জগুলোকে জানার চেষ্টা করি, এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে পারি, এবং ওয়ে আউট করার পথগুলো, সমাধানের পথগুলো বের করে রাখতে পারি, তাহলে যত চ্যালেঞ্জই আসুক আমাদের জন্য আমাদেরকে এগুলো টলাতে পারবে না, দমায় রাখতে পারবে না। আমরা সব কিছু ওভারকাম করে ইসলাম পন্থার বিজয় পতাকা উড়াতে সক্ষম হব নিশ্চয়ই, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আমরা ইনোভা টক্সের আজকের এই পর্বে আলোচনা করেছি ক্যাম্পাসগুলোতে ইসলামপন্থার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। ইনশাআল্লাহ আশা করছি ভবিষ্যতে আরেকটি পর্বে আপনাদের সাথে দেখা হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকের অতিথি মাহাদি হাসান ভাইকে, আমাদেরকে অনেক বেশি সময় দেওয়ার জন্য। আশা করছি ভবিষ্যতে আপনাকে পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। আপনাদের যদি আমাদের এই ইনোভা টক্স নিয়ে কোনো পরামর্শ থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের পরামর্শের আলোকে আমাদের ভবিষ্যৎ যেই পর্বগুলো হবে সেগুলোকে আরও সুন্দর করে সাজানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।